থ্যাংক ইউ। আমরা মনে হয় স্টার্ট করা উচিত, হ্যাঁ 9:30 বাজে তো, না হলে জি আবার ভাই, আমরা শুরু অনেক করে দেই। অনেক অনেক রাত রাত হয়ে যায়। জি। আমাদের আচ্ছা তো প্রায় আচ্ছা 75 জন জয়েন করার কথা ভাইয়া, মাত্র 50 জন হইলো। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতে করতে ইনশাল্লাহ বাকিরা চলে আসবেন। আসসালামু আলাইকুম রিপন ভাই। জি ভাইয়া, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন প্রেজেন্টার চলে আসবেন তখন সাথে সাথে শুরু করে দিবেন, হ্যাঁ তাহলে সবাই জয়েন করবে। নাইলে সবাই মনে করবে যে পরে করা যায়, পরে করা যায়। হ্যাঁ টাইম হ্যাঁ, সেটাই ঠিক সেটাই রাখবেন। সেটাই। আমার কাছে তাই মনে হচ্ছে, আমরা ইনশাল্লাহ সময়। আপনার প্রেজেন্টার যখনই অ্যাভেলেবল হবেন তখনই শুরু হয়ে যাবে। হ্যাঁ। জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি, দেখতে পরিষ্কার পাচ্ছি। পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যালো ভাইয়া। জি। সাউন্ড পাচ্ছিলাম না, আমি শুনছি আমি না, ব্লক হয়ে সাউন্ড গেছি। নিয়ে টেনশন করার নাই, যখন কথা বলবে সাউন্ডে ঠেলে কেউ আপনার থাকতে পারবেন না, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন তো স্ক্রিনটা আসছে কিনা, মনে হয় জি, আসছে। আসছে। পরিষ্কার পরিষ্কার আসছে। ওকে, থ্যাংক ইউ। ফুল স্ক্রিন দিলে ভালো হয়। ফুল স্ক্রিনই তো আমার কাছে দেওয়া, আমি এই জিনিসটাই তখন দেখলাম যে ফুল স্ক্রিন আসছে কিনা। এখন কি ঠিক আছে? স্যার ফুল স্ক্রিন দেখা স্ক্রিন যাচ্ছে। আসে নাই। এমনি ভাই সমস্যা নাই, এরকমই তো আসে। এই যে এখন। এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে একটু আগে, কারণ 9:30 বাজে, আমরা একটু না হলে শুরু শেষ করতে পারবো না। আমার এই কামরুল স্যারের সঙ্গে আমার একটা পার্থক্য হচ্ছে, স্যার সব সময় বলে যে আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করলে সমস্যা নাই, কিন্তু আপনাদের প্রশ্নের ঠেলায় উনি কিন্তু আওলায় যায়। ঠিক আছে, তখন আর যে লাইনে থাকার কথা সেই লাইনে থাকতে পারে না। এটা নিয়ম। আপনি যখনই যে ক্লাস নিজেও করবেন, অন্যকে করাবেন, মাঝখানে একটা প্রশ্ন আসলে তখন স্পিকারের মনে যেই প্ল্যানিংটা থাকেন সেটা নষ্ট হয়ে যায়। আমার অনুরোধ, আপনারা, আমি আপনাদের সামনে আজকে 2টা শীট উপস্থাপন করব। এটা হচ্ছে একটা শীট প্রস্তুতির পূর্বের প্রস্তুতি, তার মানে আমরা এখনো শুরু, মানে প্রস্তুতিতে যাই নাই, প্রস্তুতির আগেই একটা প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিতে আমরা আছি। তো আলোচনা চলাকালীন খুব বেশি যদি গুরুত্বপূর্ণ না হয়, দয়া করে প্রশ্নটা টুকে রাখেন। আমার ধারণা যখন আমাদের আলোচনা শেষ হবে, আপনার প্রশ্নের উত্তর অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। তারপরেও যদি না যায়, অবশ্যই প্রশ্ন করবেন, কারণ আমরা এখানে একত্রিত হয়েছি যে শেয়ারিং এর জন্য, ডিসকাশনের জন্য, আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য, কিন্তু একটু স্থিরভাবে। তো আমরা শুরু করি। এখানে যারা আছেন আপনাদের সবাইকে অভিনন্দন, এত রাতে আরাম আয়েশ ত্যাগ করে এই তিক্ততাপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে একত্রিত হওয়ার জন্য, একটা স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা যে প্রচেষ্টা, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সফল হব, এই কামনায় শুরু করছি। প্রস্তুতির পূর্বের প্রস্তুতিটা কিরকম, আমরা যদি সর্বপ্রথম যদি ধরি, সেটা হচ্ছে আমাদের আমাদের ড্রেস আপ। আমাদের প্রত্যেকেরই একটা কথা যে আমাদের ড্রেস আপ কেমন হবে, আমরা কি পরবো কি পরবো না। এই ছবিটা আমি আপনাদেরকে দিয়েছি এই কারণে যে ছবিটার মধ্যে সকল প্রশ্নের উত্তর লুকায়িত আছে। আপনার ড্রেস আপটা কেমন হওয়া উচিত। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু গরমের দিন, আপনার ব্লেজারটা, উপরের ব্লেজারটা টাই বাদে উপরের যে কোটটা, সেটা না পরলেও কোনো সমস্যা নাই। আর যদি পড়ার মতো সিচুয়েশন থাকে, আপনারা যদি আপনাদেরকে যদি বসতে, এসি রুমে বসতে দেয়, তখন আপনারা হয়তো এটা সঙ্গে নিয়ে যেতে পারেন।
আহ, আপনার সিরিয়াল নাম্বার আসার 2-3 জনের আগে আপনি তখন এটা গায়ে লাগিয়ে নিতে পারেন। ইভেন যে যে টাইয়ের বিষয়টা এটাও আমি বলি, টাইটাও কিন্তু আপনারা একদম টাইটা গলায় ঝুলিয়ে যাইতে হবে বিষয়টা তা কিন্তু না। কারণ আপনার সিরিয়ালের আগে হয়তো 10-20 জন থাকতে পারে, ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, সেখানে আপনি বোর্ড হয়ে যেতে পারেন। এই এই বোর্ডনেসটা দূর করার জন্য আপনি টাইটা খুলে রাখতে পারেন। আপনি সিরিয়াল আসার 2-3 জন আগে আপনি সুন্দর ফ্রেশ রুমে যেয়ে চোখে মুখে পানি দিয়ে চুলটা আশ্রিয়ে আপনি তখন টাইট আপ করে নিতে পারেন। এবং সেখানে আপনার শার্টটা কেমন হবে, প্যান্টটা কেমন হবে, বেল্টটা কেমন হওয়া উচিত, জুতা কেমন হওয়া উচিত, ঘড়ি কেমন হওয়া উচিত, চুল দাড়ি কেমন হওয়া উচিত, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে এখানে তুলে দিছি, যেন আপনাদের আর কোনো প্রকার প্রশ্ন আর না থাকে, কোনো প্রকার কনফিউশন না থাকে। আশা করি ড্রেস আপ নিয়ে, ছেলেদের ড্রেস আপ নিয়ে এখানে আর কোনো কনফিউশন থাকবে না। এবার আসি যিনারা মেয়েরা আছেন, আপনাদের জন্য কি পরামর্শ। আপনাদের এখানে দেখেন আমি কিছু ছবি দিয়ে, কিছু ফর্মাল ড্রেসের ছবি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এখানে কোনটা কোন কালার হইতে পারে, কি হইতে পারে, টোটাল বর্ণনা সহ আপনাদেরকে এখানে আমি দিয়েছি। সেখানে আপনারা এক নজর দেখলেই আপনারা আপনাদের ড্রেস আপ সম্পর্কে একটা পরিপূর্ণ আইডিয়া পেয়ে যাবেন, আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এবার হচ্ছে আপনারা ভাইবা বোর্ডে কিভাবে বসবেন। আপনারা যদি একটু খেয়াল করেন, বোর্ড হচ্ছে 3 জনের, এবং ম্যাক্সিমাম বোর্ডই দেখবেন 3 জনের বোর্ড হবে। এই বোর্ডে এই যে যিনি এক্সামিনার পরীক্ষার্থী দেখেন, উনি যে স্টাইলে বসছে আপনারা ঠিক এই স্টাইলে বসবেন। কেন বসবেন? এবং অনেকের ক্ষেত্রে হয় কি, আমরা যখন যে ভাইবা বোর্ডে বসি আমাদের 2টা হাত চেয়ারের হাতলের উপরে রাখি। ম্যাক্সিমাম এটা 50 থেকে 60% মানুষের অটোমেটিকলি এই মানে ভুলটা হয়ে যায়। মানে ইচ্ছা করে তো আর ভুল করে না, অটোমেটিক হয়ে যায়। কারণ কি, তারা সারা জীবন যখন চেয়ারে বসে 2টা হাত হাতলের উপরে রাখে, চেয়ারের হাতলের উপরে রাখে। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন এই কাজটা না হয়। তার আগে স্যারে একটা কথা কালকে বলছিল, আপনি ঢোকার সময় পারমিশন সালাম দিবেন, পারমিশন নিবেন, চেয়ারে বসার আগে পারমিশন নিবেন, বসবেন, তারপরে কিভাবে বসবেন এটা হচ্ছে তার একটা স্যাম্পল। আপনার সামনে যে স্যাররা থাকবেন ওনারা যে কোনো ভাবে বসতে পারেন, ওনারা অনেকভাবে বসতে পারেন। আপনাকে পাজল করার জন্য তারা অন্য স্টাইলে বসতে পারেন, ওই চুল কুকরানো মাকড়ানো করে চোখ রাঙ্গায়া, কিংবা ওগোছালো ভাবে ওনার চেয়ার এক জায়গায়, হাতল এক জায়গায়। মানে আমি বলতে চাচ্ছি যে পজিশনে সে বসার কথা সেই পজিশনে সে নাও বসতে পারে, এটা আপনার দেখার বিষয় না। ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় যারা বোর্ডে থাকেন ওনাকে আপনাকে কনফিউশন করে এই কাজটা করে। উনি একটু অগোছালো ভাবে বসে, দেখে আপনি অগোছালো ভাবে সিটে বসেন কিনা। বি কেয়ারফুল। তারপরে ছিল আমাদের ডকুমেন্ট লিস্ট নিয়ে, কালকে অনেক ভাই প্রশ্ন করছেন। ডকুমেন্ট লিস্টটা কিন্তু আপনাদের সার্কুলারে উল্লেখ আছে, আপনারা কিভাবে ডকুমেন্ট, কি কি ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে, মানে পরীক্ষা কেন্দ্রে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন, আমি দেখেন একটা 2টা ফোল্ডার আপনাদের দেখাইছি। এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস গুলোর 2টা সেট হবে, একটা মূল কপি আর একটা সত্যায়িত কপি। একটা কভার ফাইল থাকবে, কভার ফাইলের ভেতরে 2টা পকেট থাকে, সেই 2টা পকেটে একটা মূল কপি ঢুকাবেন আর একটা ফটোকপি ঢুকাবেন। কি কি ঢুকাবেন দেখেন এখানে একেবারে সিরিয়ালি সবকিছু উল্লেখ আছে। এখানে একটা কথা বলে রাখি, এই ডকুমেন্টস গুলোর বাহিরেও আপনার নিজস্ব কিছু ডকুমেন্টস আছে। কিরকম? এই যে দেখেন আমি ডান পাশে যে ডকুমেন্টস গুলো আপনাকে দিচ্ছি, যে এই যে আইটিপিটা হইলো, সে আইটিপি সার্কুলারটা স্যারের কালকে বলছিল অনেকবার পড়বেন, সে সার্কুলারটা সঙ্গে রাখবেন। আপনি যে আবেদন করছেন তার একটা ডাউনলোড কপি প্রিন্ট করে সাথে রাখবেন। আপনার এডমিট কার্ড তো অবশ্যই রাখবেন। তারপরে ফলাফলের একটা কপি, আপনার যেই পৃষ্ঠাটাতে আপনার রোল নাম্বারটা আছে সেই পৃষ্ঠাটা মার্কিং করে একটা পেজে আপনার কাছে রাখবেন। তারপরে তো আপনার বাকি যা আছে সম্ভবত ওই হ্যাঁ, তারপরে দেখেন লাস্টের দিক দিয়ে সিবি, আপনার একটা সিবি অবশ্যই রাখবেন, এবং একটা কভার ফাইল, যেটা একটু আগে বললাম, একটা কভার ফাইলের ভিতরে সবগুলো ঢুকে রাখবেন। এই আপনাদের সার্কুলারে যে 5টা জিনিস আছে সেই 5টা বাদেও এখানে 4-5টা জিনিস আমি উল্লেখ করে দিয়েছি, যেন আপনাদের ওখানে যে কখনোই কোনোভাবে কোনো হঠাৎ করে বললো যে আপনার কাছে কি পরীক্ষার সার্কুলারটা আছে,
আপনি বলেন যে স্যার এটা তো আমার কাছে নাই, তা এটা যেন না হয়। ঠিক আছে, তারপরে কলম অবশ্যই সঙ্গে রাখবেন, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। এবার আসি আমরা ভাইভাতে আপনার থিওরিটিক্যাল সাবজেক্টিভ কোশ্চেনে যাওয়ার আগে, অর্থাৎ আপনি যে বিষয় পরীক্ষা দিতে গেছেন, যে বিষয়ে সার্টিফিকেট অর্জন করতে গেছেন, সেই বিষয়ে যাওয়ার আগেই কিছু প্রি ভাইভা হয়। প্রি ভাইভা বলতে ধরেন তারা জেনারেল কিছু কোশ্চেন সবাই কি করে, এটা কি কি রকম হইতে পারে আমরা এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমেই মানে সেলফ, আপনার সম্পর্কে কিছু জিনিস তারা জানতে চাইতে পারেন। কি কি জানতে চাইতে পারেন? প্রথম কমন কোশ্চেন, আপনার নিজের সম্পর্কে বলুন। পৃথিবীর সবচেয়ে সহজ কোশ্চেন হচ্ছে এটা, এবং সবচেয়ে জটিল কোশ্চেন হচ্ছে এটা। কারণ কি? কারণ হচ্ছে এই কোশ্চেনটাতে মানুষ কিছু ভুল করে ফেলে। আমার নাম বলতে যে আমি আমার নাম, বাবার নাম, দাদার নাম, আমার বাবা কি করে, ঠিক আছে, আমি কোন স্কুল থেকে মেট্রিক পাস করছি, কোন স্কুল থেকে ইন্টার পাস করে আসছি, ইন্টার আমার রেজাল্ট কি ছিল, আমি খেলাধুলা করতাম, ইত্যাদি 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 অনেক কথাবার্তা বলে ফেলে। এখানে আসলে কিন্তু সার কথা বের হয়ে না আসে। আপনি আপনার নিজের কথা বলা মানেই হচ্ছে আপনি অবশ্যই নিজেকে উপস্থাপন করবেন। আপনি মিস্টার এক্স, আপনি লাস্ট গ্রাজুয়েশন কোথা থেকে করছেন, এখন আপনি কি করছেন, এবং আপনি এই সার্টিফিকেটটা অর্জন করতে চাচ্ছেন কেন, এবং আপনার কনফিডেন্স লেভেলটা, ডেডিকেশন লেভেলটা, এটা আপনি তুলে ধরবেন এই এই যখন আপনার নিজের সম্পর্কে বলতে বলবে ওখানেই। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, এটা নর্মাল বিষয়, এটা বলার কিছু নাই। আপনার পরিবার সম্পর্কে জানতে চাওয়ার কথা না, কিন্তু যদি চায় আপনার সংসারে আপনার পরিবারে কে আছেন, কিংবা আপনার পরিবারে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব কে, মানে চাইতে পারে এইভাবে। এরপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে এই যে সার্টিফিকেট, এই যে পেশা, এই যে লাইসেন্স, এটা আপনি কেন পেতে চান, এই পেশায় আপনি কেন আসতে চান। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটার উপর ডিপেন্ড করবে আপনাকে তারা সার্টিফিকেট দিবে কি দিবে না। এই একটা কোশ্চেনের ক্ষেত্রে অনেক কিছু। এখন আপনি যদি বলেন এটা আমার রুটি রুজির একটা ব্যবস্থা হবে, বাংলাদেশে চাকরি নাই, কি করব স্যার, একটা কিছু করে তো খাইতে হবে, ঠিক না? তো এই ধরনের কথাবার্তা না বলে আপনি এই কথাগুলো আমি আমার মতো করে বলছি, আপনি অবশ্যই আপনার মতো করে চিন্তা করবেন, এবং ইউনিক আপনি চিন্তা করবেন, আপনার উত্তরটা যেন আর কারোর সঙ্গে না মিলে যায়। কারণ এই উত্তর ওনারা যারা এখানে বসছেন, ওই উত্তর পেতে 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 ওরা অনেক সময় কিন্তু টায়ার্ড হয়ে যায় একই ধরনের উত্তর। ঠিক আছে, তো এমন একটা কথা বলবেন যেন ওনারা খুশি হয়। এখন কি বলবেন? আপনি অনেস্টলি ভাবি বলবেন আপনি কেন আসতে চান। এখানে কোনো লুকোচুরি কিছু নাই, অসততার কিছু নাই। আপনি সত্যিকার অর্থে আপনি আপনি কেন আসতে চান, নিজেকে, নিজের কেরিয়ারটা এই এই পেশার সঙ্গে কেন আপনি আসছেন, এত চাকরি বাদ দিয়ে আর সত্যিকার অর্থে আপনি কেন আসছেন, এটা আপনি নিজেও জানেন। সো এমন ভাবে বলবেন যেন ওনারা স্যাটিসফাইড হয়। এর পরের প্রশ্নটা হচ্ছে আগামী 5 বছর, 7 বছর, 10 বছরে আপনি এই পেশায় আপনার সফলতা মাধ্যমে সফলতাকে কোন জায়গায় নিয়ে যেতে চান, নিজেকে কোথায় দেখতে চান, আহ, নিজের ডেভেলপমেন্ট কোন পর্যায়ে নিয়ে যেতে চান। এটা ঠিক আগের প্রশ্নের মতো, আপনি আপনার নিশ্চয়ই একটা আপনার লাইফের একটা প্ল্যানিং আছে। আপনি এখন শুরু করলে কি দিয়ে কিভাবে শুরু করছেন, আগামী 5 বছরে আপনি এখন হয়তো কারো জুনিয়র আছেন, আগামী 5 বছর হয়তো আপনি নিজে একটা ফার্ম দিবেন। তো এইভাবে নিজে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে একটা ফার্ম দিবেন। এখন হয়তো আপনার 10টা ক্লায়েন্ট আছে, আপনি যদি সঠিকভাবে আপনার পারফর্ম করতে পারেন, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন, আপনার জ্ঞান অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগে যদি আহ, আহ, মানুষেরকে সেবা দিতে পারেন, হয়তো আজকের 10 জন আগামী 5 বছর হয়ে যেতে পারে 500। ঠিক আছে, এরকম ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। কিন্তু এইগুলো ক্ষেত্রে আমি যেটা বলছি এটাই বলতে হবে, বিষয়টা কিন্তু তা না। আমি শুধু আপনাকে বলছি যে এইভাবে সৎ উত্তরটাই দিবেন। নিজের চিন্তা করেন, এই শীটগুলো আজকে পেয়ে যাবেন, আপনারা বাসায় প্রিন্ট দিবেন, নিজে নিজে চিন্তা করেন যে প্রশ্নটা কিভাবে আমি অন্যের চাইতে একটু সুন্দর করে বলতে পারি, যেন কারোর সঙ্গে না মিলে যায়। তারপরে সাধারণ জ্ঞান ভিত্তিক 2-3টা প্রশ্ন আসতে পারে, আমার কাছে এটা নাও আসতে পারে। এগুলো যেহেতু 2-3টা একটু ব্যতিক্রম জিনিস। এখন আগে মানুষের জিজ্ঞাসা করতো প্রধানমন্ত্রীকে, এখন বলতে পারে সরকার প্রধানকে। ঠিক আছে, তারপরে একটা কমন কোশ্চেন জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।
তো এখানে অনেক কিছু না হইলে 2 নাম্বার যে কোশ্চেনটা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এটা অনেকেই হয়তো জিজ্ঞাসা করতেও পারে। এরপরে প্রশ্নটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল যাচাইয়ের জন্য এই প্রশ্নটা আপনাকে করতে পারে। যেমন কি, সেটা হচ্ছে আপনার দক্ষতা, কমিউনিকেশন, যোগাযোগের যে মানে মানুষের যে একটা স্কিল থাকে, সেই স্কিলটা জাস্টিফিকেশনের জন্য কয়েকটা কোশ্চেন। তার মধ্যে 1 নাম্বার যে কোশ্চেনটা আপনার স্ট্রেংথ এবং উইকনেস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং এই জায়গায় মানুষের যে ভুলটা করে, আপনি কি করবেন যে গুগলে সার্চ দিবেন, স্ট্রেংথ আপনার 5টা পয়েন্ট আসলো, উইকনেস 5টা পয়েন্ট আসলো, আপনি এগুলো মুখস্থ করে গেলেন। আমরা এখানে 20 জন যদি যাই, আপনি দেখবেন 20 জনই কিন্তু আমরা গুগলে সার্চ দিব, দিয়ে দেখা গেছে 10 জন বা 5 জন 7 জন কমন একই একই পয়েন্ট বলতেছি, আই এম অনেস্ট, আই এম হার্ড ওয়ার্কার, আই এম লার্নার। ঠিক আছে, এই টাইপের কথাবার্তা আমরা খুব ইজিলি বলি। কিন্তু আপনি চিন্তা করবেন ইউনিকলি, যে সত্যিকার অর্থে সততার সহিত চিন্তা করেন যে আপনার সত্যিকার অর্থে আপনার স্ট্রেংথ গুলো কি কি, আপনার উইকনেস গুলো কি, এগুলো নোট করেন, আজকে কালকে পরশু একটু জাস্টিফাই করেন। গুগলে সার্চ দেন, কোনো সমস্যা নাই, কিন্তু গুগলে সার্চ দিয়ে যাই পাবেন তাই নিয়ে নেবে, বিষয়টা তা না। আপনার সঙ্গে ম্যাচ করে যেটা সেটা নেবেন। কারণ গুগলে সার্চ দেবেন এই জন্য, আপনার যে গুণটা ম্যাচ করে, আপনি যে ওয়ার্ডটা জানেন, গুগলে হয়তো এটার সিনোনিম একটা নতুন শব্দ থাকতে পারে, সেটার জন্য। তারপরে প্রশ্ন, আপনি কোনো প্রেশারাইজ হইলে, কোনো চাপের মধ্যে হইলে কিভাবে কাজ করবেন। আপনি অনেকগুলো ক্লায়েন্ট একত্র হয়ে গেছে, আপনার লাস্ট মুভমেন্টে পড়ে গেছেন, হঠাৎ করে একটা প্রবলেম পড়ে গেছেন, আপনি সেটা কিভাবে মিটিগেট করবেন। তারপরে একজন ক্লায়েন্ট আপনার উপরে হেভি অসন্তুষ্ট, এই ক্লায়েন্টকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন, এই কাস্টমারটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। এগুলো কিন্তু একদম আপনার এখন যে জবে আমরা ঢুকবো, যে সার্টিফিকেট নেওয়ার জন্য, এটার সাথে সম্পৃক্ত। সো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হইতে পারে একটা প্রশ্ন করতে পারে যে আপনি কি কোন দলের নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন, অথবা এটা অন্যভাবে কিন্তু বলতে পারে আপনি কি রাজনীতির সঙ্গে যুক্ত। এই নেতৃত্ব কিন্তু অন্য নেতৃত্ব, এই নেতৃত্ব ওরা যদি মনে মিনও করে যে রাজনীতি, আপনি এটা নিয়ে নিবেন অন্য জায়গায়। আপনি কিভাবে নিবেন, আপনি আপনি নিবেন আপনার যে অফিসিয়াল যে টিম আছে, সে টিমের নেতৃত্ব আপনি দিচ্ছেন, আপনি ফলো মানে হাইলাইটস করবেন ওই জিনিসটাকে। স্যার, আমি আমার যে অফিসে বর্তমানে কাজ করছি, কিংবা আমি যেখানে কনসালটেন্সি করছি, এখানে আমরা 20-30 জন, ওখানে স্যার আমাদের একটা টিম হয়, টিম আছে 3 জন 4 জন একটা টিম আছে, ওই 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 দলের দলনেতা হচ্ছে আমি। প্রতিদিন সবাইকে প্রতি থার্সডেতে বা বৃহস্পতি সপ্তাহে একদিন তাদেরকে গ্রুমিং করা, এইভাবে আপনারা দুইটা কথা বলতে পারেন। রাজনীতিতে ভুলেও যাবেন না। তারপরে হচ্ছে কিছু আপনার সততা বা আচরণ ভিত্তিক কিছু কোশ্চেন করতে পারে। আপনি যদি মনে করলো যে আপনি অফিসে কিংবা আপনি যে সার্কেলে গেছেন, সেই সার্কেলে যদি কোনো একটা দুর্নীতি হচ্ছে, আপনি তখন কি করবেন। যদি কোনো অফিসার নিয়মের বাইরে কিছু করতে বলে, আপনি তখন কি করবেন। অফিসের গোপন কোনো তথ্য যদি ফাঁস করতে বলে, এক্সকিউজ মি দাদা, ভিডিও গুলো অন অফ করতে করতে বলেন। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন। হ্যাঁ, তো এই ধরনের কিছু কোশ্চেন করতে পারে। এই কোশ্চেন গুলো জাস্ট আমি আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম সুন্দরভাবে। স্লাইডটা শেয়ার করে দেন, তাহলে আমরা আর কোনো কিছু নোট করতেছি না। হ্যাঁ, খুবই শর্টলি আনসার দিবেন, একেবারে 2 মিনিট আমতা আমতা করার দরকার নাই, মিথ্যে কথা বলার দরকার নাই, বানিয়ে বানিয়ে কথা বলার দরকার নাই। সরলতার কিন্তু সব জায়গায় দাম আছে, সততা এবং সরলতা। আপনি যা বলবেন সহজভাবে বলবেন, সরলভাবে বলবেন, সৎভাবে বলবেন, দেখবেন যে ইনশাল্লাহ চাকরি আপনাদের সার্টিফিকেট হয়ে গেছে। তারপরে ওই যে যে এই সার্টিফিকেট জন্য আপনি কেন উপযুক্ত, আপনাকে আমরা কেন এই সার্টিফিকেট দিব, আপনার কোনো এই আপনি এখন কি করছেন, এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, কোনো সিনিয়রের সঙ্গে আপনি কাজ করেন কিনা। ঠিক আছে, এই ধরনের কিছু কথাবার্তা আসতে পারে। আর একাডেমিক, এটা নর্মাল বিষয়, একাডেমিকের বিষয়ে আমি আর গেলাম না। এখন হচ্ছে যে পয়েন্টগুলো আমি বলবো, সেটা হচ্ছে আপনার ভাইবা, আপনি এলাও কি ডিসঅ্যালাও, এই 5টা বা 6টা কোশ্চেন এখানে আছে, এই আনসার গুলোর উপরেই ডিপেন্ড করবে। এই আনসার গুলো, এটা হচ্ছে আমি এতক্ষণ যা বললাম, সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই কয়টা। এই যে ভাইবার টপ প্রশ্ন, সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলবেন, আপনার কেন এই পেশায় আসতে চান সেটা, আপনি আগামী 5 বছরে 7 বছরে নিজেকে কোথায় নিয়ে যেতে চান,
আপনার স্ট্রেংথ এবং উইকনেস গুলো কি, আপনি একজন অসন্তুষ্ট ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই সার্টিফিকেট কি সত্যিকার অর্থে আপনি উপযুক্ত আপনি সার্টিফিকেটের, এবং আরেকটা কোশ্চেন হচ্ছে এই সার্টিফিকেট পেয়ে দেশের জন্য আপনি কি অবদান রাখতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ, দেশের জন্য আপনি কি অবদান রাখতে পারেন। তারপরে যেমন এই প্রশ্নের উত্তরটা যদি আমাকে দিতে বলে, আমি যে এই পেশা আপনি কেন আসতে চাচ্ছেন, এই উত্তরের সঙ্গে আমি কিন্তু এই আপনি দেশের জন্য এই সার্টিফিকেট পেয়ে কি করতে পারেন, এই দুই প্রশ্নের উত্তর আমি এক প্রশ্ন দিয়ে দিতাম যে স্যার বাংলাদেশে আমার দৃষ্টিতে সম্মানের সহিত যে কয়টা চাকরি বা প্রফেশনে নিজেকে ইনভলভ করা যায়, সবচেয়ে মহৎ পেশা হচ্ছে এটা। কারণ একই পেশার মাধ্যমে নিজেকে যেমন গ্রোথ করা যায়, তেমনি ভাবে দেশের উন্নয়নেও অবদান রাখা যায়। কিভাবে? সেটা হচ্ছে একজন ক্লায়েন্ট, একজন ট্যাক্স পেয়ারকে যদি আমি স্যাটিসফাইড করতে পারি, তাকে যদি ট্যাক্স পেয়ার হিসাবে তাকে যদি আমি ইয়া করাইতে পারি, রাজি করাইতে পারি কিংবা ইনভলভ করাইতে পারি, আমি তার কাছ থেকে আমার পারিশ্রমিক পাবো এবং গভর্নমেন্ট তার কাছ থেকে রেভিনিউ পাবে। ঠিক আছে। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, এটা আগেও ছিল, দুর্নীতি করেছে আপনি তখন কি করবেন, সেটা আপনার মতো সুন্দর করে বলবেন। কিভাবে এই প্রশ্নগুলো আনসার সুন্দরভাবে সাজিয়ে, আপনার আজকে চিন্তা করার দরকার নাই, এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব, যে যার মতো করে, একজনের সঙ্গে যেন একজন না মিলে যায়, এইভাবেই আপনারা নিজের মতো করে প্রশ্নগুলো সাজাবেন। এখন যেটা হচ্ছে, এই সকল আমরা এখন নিজেকে উত্তরণের জন্য যে টেক্সট গুলো শিখলাম, এখানে কিছু কমন ভুল হয়ে যায় ভাইবার সময়, আমাদের কিছু ভুল হয়ে যায়। সে ভুলটা কি? অনেকের ভিতরে ওভার কনফিডেন্ট হয়ে যায়, আমি ফার্স্ট হয়েছি, আমি নাম্বার 70 পেয়েছি, কিংবা আমি আইনের সবকিছু জানি, আমার অলরেডি 100 ক্লায়েন্ট আছে, আমি 5-7 বছর যাবত কাজ করি, আমার সাথে আমার সামনে যারা আছে ওরা তো আর আইন সম্পর্কে তো জানে না। এই যে একটা অতিরিক্ত কি বলবো আত্মবিশ্বাস, মানে ওভার কনফিডেন্ট, এটা ভুলেও যেন ওনারা না বুঝতে পারে। কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট নয়। কোনোভাবেই যেন প্রস্তুতির ঘাটতি না থাকে, প্রস্তুতি শর্টেজ না থাকে, এবং ওনারা যদি কোনো প্রশ্ন করে, সে প্রশ্নের জন্য কোনো ভুল তথ্য আমরা প্রদান না করি। এরপরে যে প্রথমে যেটা বললাম যে ড্রেস আপ, সেই ড্রেস আপ যেন কোনোভাবে আনঅফিসিয়াল না হয়। কোনো একটা জিন্সের প্যান্ট পরে গেলেন, একটা হাফ শার্ট পরে গেলেন, হোক সেটা যত দামি, একটা ঘড়ি, স্টপ ওয়াচ, স্মার্ট ওয়াচ পরে গেলেন, ঠিক আছে, হোক সে লাখ টাকার, ভুলেও এটা করা যাবে না। শারীরিক ভঙ্গিমা, চোখে চোখ না রাখা, অর্থাৎ আপনি এই যে একটু আগে একটা ইমেজ দেখাইলাম, আপনি চেয়ারটাতে বসবেন, বসা দেখেই যেন মনে হয় যে ইউ আর ইন্টেলিজেন্ট। ঠিক আছে। তারপরে যখন কথা বলবেন, অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবেন। আমি এটার সঙ্গে আরেকটা কথা বলি, আমি আরেকদিন বলছিলাম কিনা আমি জানি না, আপনাদেরকে সঙ্গে শেয়ার করছিলাম কিনা, বোর্ডে যদি 3 জন 4 জন 5 জন থাকে, যিনি প্রশ্নটা করবেন তার থেকে তার চোখে চোখ রেখে প্রশ্নটা রিসিভ করবেন। যখন প্রশ্নটা ডেলিভার দিবেন, আনসারটা যখন ডেলিভার দিবেন, সেটা অবশ্যই ওনার দিকে চেয়ে দিবেন। পাশাপাশি আপনার ডানে বায়ে চেয়ে বাকি যে 2 জন 3 জন স্যার থাকবেন, ওনাদের চোখে একটু চোখ রাখবেন, রেখে একটু হাসি মুখে তাদের মানে এমন ভাবে একটু হাসি দিবেন যেন ওনারা বুঝে যে আপনি ওনার কাছ থেকে একটা সম্মতি চাচ্ছেন, ইউ আর রাইট। ঠিক আছে। সো তখন ওনারা দেখবেন নিজের অজান্তেই ওনারা মাথা নাড়তেছে যে ইউ আর রাইট। ঠিক আছে। সো ওনাদের মাথা যদি একবার নাড়াই ফেলতে পারেন, তখন দেখবেন যে ওই একজনের মানে প্রশ্নই আপনার ভাইবা শেষ। কারণ তখন ওনারা মনে করবে যে মানে ভাইবা মনে হয় উনি নিছে। ঠিক আছে। এটা খুব মারাত্মক একটা টেকনিক, তো সো এটা খেয়াল রাখবেন। তারপরে এটা হচ্ছে প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া। ওই আগে বলছি যে ভুল তথ্য প্রদান করা যাবে না। প্রশ্ন না বুঝলে বিনয়ের সহিত বলতে হবে, স্যার আমি প্রশ্ন বুঝি নাই, আবার একটু যদি বলতেন স্যার। নেগেটিভ কথাবার্তা কখনই বলা যাবে না। ওনারা অনেক অনেক নেগেটিভ কথাবার্তা বলতে পারেন। সবসময় শুধু ইন্টারভিউতে না, আমি সবসময় বলি আমার ব্যক্তিগত লাইফে, অফিসিয়াল লাইফে, বন্ধু লাইফে, বি পজিটিভ। আপনি সকালেই ঘুম থেকে উঠেই যদি মনে করেন যে আমার দিনটা আজকে খারাপ যাবে, আপনি দেখবেন যে সত্যিকার অর্থে দিনটা খারাপ যাচ্ছে।
রিক্সায় উঠতে গেছেন, পায়ে ব্যথা পাইছেন, রিক্সার জন্য রাস্তায় দাঁড়াইছে, রিক্সার পাচ্ছেন না, ঠিক আছে, অফিসে গেছেন, সকালে ঢুকিয়ে দেখবেন বসের জারি খাইলেন। তো সো বি পজিটিভ। আপনি সকালেই আল্লাহর নাম নিয়ে বের হবেন, চিন্তা করবেন যে আজকের দিনটা আপনার ভালো যাবে, আল্লাহ আপনার জন্য যা কপালে লিখছে সব ভালো রাখছে, ঠিক আছে। তারপরে সময়সীমার প্রতি একটু সচেতন না থাকা, সময় মানে এটা হচ্ছে ভুল, কমন ভুল, যে অবশ্যই যেন সময়ের প্রতি আমরা খেয়াল রাখি। এখন ধরেন ওই যে বললাম ওখানে একটা ইয়ে ছিল যে আপনার ফোল্ডারে একটা সিভি রাখবেন। এখন আপনার সিভিতে কি লিখছেন, আপনি তো সিভিটা অনলাইন থেকে ডাউনলোড করছেন, কি আপনার কোনো ফ্রেন্ডের থেকে সিভিটা ফরম্যাট নিয়ে বা ফ্রেন্ডেরই দিয়েছেন সিভিটাতে, আপনার আপনার ওনার ফরম্যাটে আপনার সিভিটা যেন রেডি করে দেয়, বাট আপনি সিভিটা একবারও পড়েন নাই, ভুল ক্রমে যেন এটা না হয়। হঠাৎ করে ওখানে যদি জিজ্ঞাসা করলে যা দেখি তো আপনার সিভি আছে, যা আছে স্যার দিলেন, আপনি ওখান থেকে এমন একটা মানে পয়েন্ট ধরলো আপনি নিজে জানেন না, এটা যেন কোনোভাবেই না হয়। এই যে ভুলগুলো আর আগের যে যে প্র্যাকটিস গুলো যেগুলো বললাম, কোশ্চেন গুলো জানার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, এই ভুলগুলোকে শুধরানোর জন্য যেটা পরামর্শ, সেটা হচ্ছে ভাইবার আগে যদি পারেন একটু মক ভাইবার যদি প্র্যাকটিস করতে পারেন সেটা হলে সবচেয়ে ভালো হয়। সম্ভব হলে অভিজ্ঞ কারোর সামনে প্রশ্ন উত্তর কারোর সঙ্গে কথা বলবেন, কোনো ফ্রেন্ড, আপনারা 2 ফ্রেন্ড মিলে কথা বলেন, উনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি স্ট্রেট হয়ে বসলেন একদম এবং ভাইবার মতো করে, সে প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি উত্তর দিলেন, আপনাকে আবার জিজ্ঞাসা করলো, আপনি আবার জিজ্ঞাসা করলেন, আপনি উত্তর দিলেন, বিষয়টা এরকম যেন হয়। এখানে আমি কালকে একটা কথা বলছিলাম যে আল্লাহ পাক যদি সবকিছু ঠিক থাকে, আমরা যদি সময় পাই, আমরা আপনাদের জন্য একটা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা মক ভাইবার আমরা একটা চেষ্টা করছি আপনাদের সবাইকে নিয়ে, যেন আমরা আমাদের সেন্টারে ফিজিক্যালি একটা মক ভাইবার ব্যবস্থা করতে পারি। এটা আমাদের চিন্তায় চেতনায় আছে আপনাদের জন্য, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এই প্রস্তুতির পূর্বের প্রস্তুতি যে শীটটা আমি আলোচনা করলাম সেটা এখানেই সমাপ্তি। এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা এখন বলতে পারেন, আমরা না হলে অন্য শীটে চলে যাব। ভাইয়া আমার একটা আমার প্রশ্ন। একটা প্রশ্ন আছে ভাইয়া। জি, আমার অ্যাপ্লিকেশনের যে ইয়েটা, ফর্মটা, এটা প্রিজার্ভেশনে নাই আমার, নাম্বার 1। নাম্বার 2, আমার অনার্সের মার্কশিটটা আমি পাচ্ছি না। এটা উঠাইতে গিয়ে দেখলাম যে অনেক সময়ের ব্যাপার, মানে প্রথমে রেজিস্ট্রার ভবনে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে ওটা একটা হলে কালো দাগ পড়ে গেছে, এটা একটু উঠাই দিলে ভালো। ওই যে একটা লাল একটা দাগ পড়ে গেছে, এটা একটু উঠাই দিলে ভালো। একটা যে ভাইয়া দিছেন এটা তো কি বলবো বলেন, আচ্ছা দেখি আমি তুলতে পারি কিনা। আচ্ছা যাই হোক, আমি যেটা রিপন ভাই, হ্যাঁ, আমি শুনতে পেয়েছেন, আমি অনার্সের মার্কশিটটা আমি হারিয়ে ফেলেছি, সার্টিফিকেট সবই আছে। না আমার এইটা আরেকজনের একটা প্রবলেম ছিল, ভাই আপনারই তো না, আপনার তো না কাটছে, যাই হোক যে বাইরে হোক, হ্যাঁ এটা হচ্ছে আমার ধারণা, সার্টিফিকেট যেহেতু আছে সেখানে কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। কোনোভাবে কি ফটোকপি আছে আগে, না না, নাই, মানে ফটোকপিও নাই? না। যাই হোক, এখন এটা যেহেতু লেংথি প্রসেস, আপনি যেটা করতে পারেন এই সার্টিফিকেটের জন্য, সরি মার্কশিটের জন্য একটা অ্যাপ্লাই করে ফেলতে পারেন, আবেদন, জি ন্যাশনাল জি, ইউনিভার্সিটিতে একটা আবেদন করে ফেলেন। অ্যাটলিস্ট আপনি ওখানে আবেদনটা যেন শুরু করতে পারেন, স্যার আমি অলরেডি আবেদন করেছি, এর আগেই তো ভাইবার স্যার ডেট হয়ে গেছে, বুঝছেন, তাহলে আচ্ছা ওনারা বুঝবেন যে ইউ আর অনেস্ট। রিপন ভাই, ওনাকে একটা জিডি করতে বলেন, ওনাকে একটা জিডি করতে বলেন। আমি করছি, হ্যাঁ, আমিও জিডি করছি। এই যে ভাই বলেন যে জিডি, কারণ সার্টিফিকেট হারাইলে জিডি করতে হয়, একটা জিডি করেন। সার্টিফিকেট, মার্কশিট। হ্যাঁ মার্কশিট, তো এটা জিডি করেন, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ এটা আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, আর এই আমি যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম, সেটা আমি নিজে করে নাই, একটা একটা দোকান থেকে করেছিলাম, আমার কাছে অ্যাপ্লিকেশনটা নেই। কেন এই অ্যাপ্লিকেশনটা ইয়া করা যায় না, অনলাইন থেকে ডাউনলোড করা যায় না? এটা তো উঠাইতে পারবেন, অ্যাপ্লিকেশনটা লাগবে না, অ্যাপ্লিকেশনটা আপনার প্রয়োজন নাই, শুধু এডমিট কার্ডটা অ্যাপ্লিকেন্ট থাকলে হবে। কপি তো আচ্ছা, বোধহয় লাগবে। যেটা নাই ওই যে জীবন ভাই যেটা বললো, হ্যাঁ যেটা নাই ওটা বাদ দেন, যদি একান্তে না থাকে। আমি যে লিস্টটা দিছিলাম যে এটা হচ্ছে জাস্ট ফর ইউর সেফটি, ঠিক আছে। এখন আমরা মূল মানে এতক্ষণ ছিলাম আমরা কোথায়? দাদা ভাই আপনার আমার যে একটা প্রশ্ন ছিল ভাই, হ্যালো। অ্যাডভাইজের পেজটা এটা একটু
পিডিএফটা একটু দিয়ে দিয়েন গ্রুপে আজকে। রিপন ভাই আমার একটু কথা ছিল। আচ্ছা, আপনারা একজন একজন বলেন। হ্যাঁ, আমি ভাই, মারিয়া, আমি আমি কি হ্যান্ড কথা রেজ বলতে করছি পারি ভাই। এখন? মারিয়া বলেন। আচ্ছা রিপন ভাই, আমি হচ্ছে বোরকা পরি, তো আমি কি বোরকা পরে হচ্ছে ভাইভাতে যেতে পারবো কিনা, আমি ওটা একটু জানতে চাচ্ছিলাম। বোরকা পরলে তো সমস্যা হওয়ার কথা না, তারপরে বোরকা না পরে আপনি কি হিজাব পড়তে না পারেন? রিপন ভাই, আমি বলি ডেফিনেটলি আপনি বোরকা পরে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট যখন আপনি ভাইবা দিবেন তখন আপনার ফেসটা যাতে উন্মুক্ত থাকে, আমি হ্যাঁ। ওটাই বলছি, ওই যে জি জি জি। আপনার ফেসের সাথে হ্যাঁ না, আমার ফেসটা আপনার উন্মুক্তই থাকে, ফেসের মানে আমি সাথে আপনার নিজেই এডমিট যেটা কার্ডের পরি। সাথে হ্যাঁ, যাতে মিল থাকে, সেটা ওই যে রিপন ওটা কোনো ভাই, প্রবলেম নেই। ফেসটাতে সুন্দর করে হিজাব পরে যাবেন। জি জি জি। আচ্ছা, তারপরে যে রিপন ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কপিটা আমার হেফাজতে নাই এখন। এটা এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। যদি না থাকে কিছু করার নাই। এটা ওখানে কিন্তু লেখে নাই, বাধ্যতামূলক না। ঠিক আছে, এটা হচ্ছে সেটাই option। সেটাই এটা দিস ইজ অপশনাল। আচ্ছা, বুঝতে এরপরে পারছি। এখন আমরা আর ওই প্রশ্ন না যাই, কারণ এইগুলো অনেক আলোচনা হয়েছে। সবার একই প্রশ্ন, কমন কমন প্রশ্ন। আমরা জানি যে মানে লিখিত পরীক্ষার যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসটাই হচ্ছে আমাদের ভাইবা পরীক্ষার সিলেবাস। প্লাস আপনি দেখেন লাস্টে আমি 3টা জিনিস অ্যাড করছি। সেটা হচ্ছে ড্রেস আপ, ডকুমেন্টেশন, নিজেকে প্রেজেন্টেশন। তার মানে হচ্ছে মানে লিখিত পরীক্ষার সিলেবাসের চাইতে আপনার ভাইবা পরীক্ষার সিলেবাসটা কিন্তু বড়। অনেকেই অনেক কিছু বলতেছেন, ভাইবা কোনো বিষয় হইলো বা এটা এটা সেটা, এটা হচ্ছে ওই যে ওভার কনফিডেন্টের বিষয়। আমরা কোথাও কিন্তু বলে নাই যে ভাইবা পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন করবে। এমনও হইতে পারে আমরা জীবনে যে জিনিস শুনি নাই, ওই জিনিস থেকে আপনাকে একটা প্রশ্ন করে দিতে পারে, যেহেতু আউট অফ সিলেবাস। তারপরও আমরা মোটামুটি আগের সিলেবাসের সঙ্গে ড্রেস আপটা যেহেতু একটা পার্ট, আমাদের ডকুমেন্টেশনটা সুন্দরভাবে মানে স্যারদের কাছে প্রেজেন্ট করা, নিজের কাছে প্রিজার্ভ করা একটা পার্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিজেকে প্রেজেন্ট করা। ওখানে ওয়েল ড্রেস আপ, মানে ওয়েল নলেজ নিয়ে বিনয়ীভাবে নিজেকে উপস্থাপন করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা আমি এখানে সিলেবাস আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমরা চলে যাই আমাদের থিওরিটিক্যাল সিলেবাসে। আমরা যদি আয়কর আইন 2023-কে একটা সামারাইজ করি, এই একটা শিটেই আপনাদের অনেক কিছু আছে। আপনি দেখেন, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে ইনকাম ট্যাক্স আইনে অংশ কয়টা ছিল বা অংশ কয়টা, আমি অনায়াসে বলবো 25টা। এখানে চ্যাপ্টার বা অধ্যায় কয়টা, সেটা হচ্ছে 35টা। এবং এই ট্যাক্সের, এই ইনকাম ট্যাক্স আইনে টোটাল ধারা বা সেকশন কয়টা, 345টা। এবং শিডিউল কয়টা, 8টা। আপনি দেখেন এখানে একটা আইনের শুধু নামটা থেকে একটা সামারাইজ, এক পেজে কিন্তু আপনার অনেক কোশ্চেন, এখান থেকে আরো অনেক কোশ্চেন করতে পারে। যেমন 8টা শিডিউল থেকে নাম জিজ্ঞাসা করো, 8টা শিডিউলের ষষ্ঠ শিডিউলের নাম কি, জিজ্ঞাসা করলো থার্ড শিডিউলের নাম কি, জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি বলেন তো 1984 সালের যে অর্ডিন্যান্স ছিল, সেই অর্ডিন্যান্সের কয়টা শিডিউল ছিল, অনায়াসে 7টা। তাহলে বলেন তো নতুন কোন শিডিউলটা আসছে। ঠিক আছে, এখান থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন, একটা স্লাইড থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু আসতে পারে। এখান থেকে আমি যদি এই যে এখানে আমি এই গত 1984 সালের সাথে এইটার যে পার্থক্যটা আমি এখানে একটা স্লাইডে আপনাদের দিয়ে দিয়েছি, যেন আপনাদের এক এক নজরেই আপনাদের দৃষ্টিতে নলেজে থাকে। এই এখানে ওই যে বললাম যে অষ্টম তফসিল যেটা বিশেষ বিধান, এটা হচ্ছে নতুন, যেটা আগের আইনে ছিল না। এই যে তফসিলের নামগুলো দেখেন, আমি এখানে সুন্দর করে আপনাদের নামগুলো দিয়ে দিছি, যেন আপনারা এটা সহজে আপনাদের নলেজে থাকে। এবার হচ্ছে এই বছরের করের হার, সাধারণ মানে স্বাভাবিক করদাতাদের করের হার এবং কর মুক্ত সীমা। আমরা জানি যে কর মুক্ত সীমা কিন্তু অন্যান্য বছরের মতোই, গত বছরের মতোই। আমরা একটা পার্থক্য পাইছি কোথায়, করের হারে। যেটা আগে সর্বোচ্চ করের হার ছিল 25%, এই বছরের সর্বোচ্চ করের হার 30%। একটা প্রশ্ন কিন্তু ডান, অর্থাৎ যদি করে যে গত বছর সর্বোচ্চ কর হার কত ছিল, এবার স্বাভাবিক করদাতার এবার কত। তারপরে হইতে পারে যে আপনি এবার কর স্ল্যাব গুলো বলেন, কর হার গুলো বলেন, ব্যক্তি করের হার গুলো বলেন। এখানে কর হার গুলো কিন্তু
দেয়া আছে, করমুক্ত সীমাগুলো দেওয়া আছে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে। এই একটা স্লাইড থেকে আপনাকে আমি 20-30টা কোশ্চেন করতে পারি। সো এগুলো জাস্ট এক নজর একটু দেখবেন, যখন একটা স্লাইড দেখবেন আপনি চিন্তা করবেন এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে, নিজে নিজে কোশ্চেন বানান, দেখবেন অটোমেটিকলি আপনার মনের ভিতরে একবার যখন ব্রেনে ঢুকে যাবে সহজ আর বের হবে না। এবার হচ্ছে অবস্থান ভেদে ন্যূনতম কর, এটা কার? এই যে স্বাভাবিক করদাতা, কিন্তু স্বাভাবিক ব্যক্তি করদাতা ঢাকা চট্টগ্রাম 5,000, অন্যান্য সিটি কর্পোরেশন 4,000 এবং অন্যান্য এলাকা 3,000। এখন উনি অন্যান্য এলাকা বললো না, আপনি ওনাকে উনি বললো যে আপনার গ্রাম কোথায়, আপনি বললেন যে আমার গ্রামের নাম, ধরেন আপনি বলেন মহেশখালী একটা নাম বললেন, বা XYZ একটা গ্রামের নাম বললেন। তখন আপনি জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার এলাকার একজন লোকে যদি ট্যাক্স পে করে তাহলে ওনার মিনিমাম ট্যাক্স আসবে কত বলেন। এখন আপনি বললেন যে আমি তো জানি সিটি কর্পোরেশনের আর হচ্ছে অন্যান্য এলাকা বলতে কি গ্রামও পড়ে না কি পড়ে, তাহলে তো ইয়া হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি চিন্তা করতে হবে? ঢাকা চট্টগ্রাম সিটি 5, অন্যান্য সিটি কর্পোরেশন 4, আর বাকি সকল এলাকায়, এটা ইউনিয়ন হোক যাই হোক, যেখানে একেবারে মফস্বল এরিয়া হোক, সকল জায়গায়। কুমিল্লা কি সিটি কর্পোরেশন? হ্যাঁ, কুমিল্লা সিটি কর্পোরেশন। 4,000। তারপরে দেখেন এই যে মিনিমাম, এই যে করটা যেটা আমি এখানে যেটা কথা বললাম, এটা আমি একটা জায়গায় আজকে দেখলাম যে 28 পর্যন্ত মনে হয় আমাদের, এবার গত বছর নির্ধারিত ছিল আপনার 27 পর্যন্ত, এবার একদম 28 পর্যন্ত গভর্নমেন্ট একটা নির্ধারণ করে রাখছে, পরে হয়তো বা চেঞ্জ হবে, সেটা পরেরটা পরে। এই যে কথাটা বললাম আমি, দেখেন এই বছর 5, 4, 3, আগামী বছর সকল এলাকায় 5, 26, 27 আমরা এই পর্যন্তই থাকি। যদি জিজ্ঞাসা করে আমি আমি একেবারে 99% যে আগামী 26, 27 নিয়ে আপনাদেরকে কোনো কোশ্চেন করবে না, 24, 25, 25, 26 এর ভিতরেই থাকবে। আর এও 2 বছরে কোনো কোশ্চেন করবে না, শুধু করের হারগুলো একটু জাস্টিফাই করতে পারে যে গত বছর কত ছিল বলেন তো। এটা হচ্ছে আয়কর বিভাগের একটা সাংগঠনিক কাঠামো, পুরো আয়কর বিভাগটা, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে কি আমাদের। আচ্ছা ভাই, অবস্থান ভেদে ন্যূনতম কর, ওই এই শীট নিয়ে কি আমি একটা কথা শেয়ার করতে পারি স্যার? জি বলেন। আচ্ছা, ওখানে আমরা তো হলো ওইখানে একটা কথা দেখলাম, একটা আছে লেখা যে অর্থ আইন হলো কি যে 25, হুম, বাট এটা তো হলো কি, এটা কি স্যার ওই যে এটা হচ্ছে ভাই অর্থ বিল, বুঝতে 25 হবে না? ইনকাম ট্যাক্স আইন তো একটাই, এই যে প্রতি বছর আমাদের অর্থ বিল হচ্ছে না, এই যে আবার বাজেট পাস হয়েছে না। হ্যাঁ, এটা তো কি রাষ্ট্রপতি যদি যদি একটা আইন আচ্ছা যদি বুঝছি pass বুঝছি, করে, ওই যে অর্ডিনেন্স যেটা বলতে এটা কি চাচ্ছেন তো, FO মানে ফাইন্যান্সিয়াল অর্ডিনেন্স যেটা। আচ্ছা ঠিক আছে, আইন আইন কি পারি কিনা? বুঝছি বুঝছি, তাহলে অর্থ বিল ঠিক আছে, ওইটা ঠিক করে দেবো, এটা কোনো বিষয় না, ঠিক করে দেবো। হ্যাঁ, আপনার কোশ্চেন ঠিক। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই হচ্ছে মানে আয়কর বিভাগের, পুরো আয়কর বিভাগের একটা সাংগঠনিক কাঠামো, কিভাবে কি আমরা আয়কর বিভাগটা কিভাবে আসছে টোটাল একটা, এখানে দেখেন অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, তারপর আয়কর বিভাগ, শুল্ক বিভাগ, ব্যাংক বিভাগ, ভূ প্রশাসন, সবকিছু এখানে একটা সঙ্গে একটা কিভাবে সম্পৃক্ত, এটার একটা সামারি এখানে দেওয়া আছে। আপনার এটা নিয়ে তেমন একটা কোশ্চেন আসার কথা না, এক নজর দেখবেন যেন আপনারা বলতে পারেন অ্যাটলিস্ট যে অর্থ বিভাগের মাধ্যমে, অর্থ বিভাগের থেকে যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের উৎপত্তি। এবার যেটা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ, এটা একটা কমন একটা জিনিস, এখান থেকেও কোনো কোশ্চেন আসার কথা না, তারপরেও হয়তো বলতে পারে যে আয়কর কর্তৃপক্ষ সম্পর্কে আপনার কি ধারণা। আপনি এখানে একটা সহজ উত্তর দিবেন যদি এই কোশ্চেনটা করে যে এই ব্যাপারে আপনার কি ধারণা। আপনি বলবেন স্যার সর্বনিম্ন যে অফিসার তার নাম হচ্ছে কর পরিদর্শক, এবং সর্বোচ্চ লেভেলে আছে জাতীয় রাজস্ব বোর্ড। এখানে যে লাল করা যেটা, এগুলো নতুন সংযোজন, এই জন্য আমি রেড করে দিছি এই বছরের ইয়াতে, মানে অর্থ বিলে আর কি। একটু 30 সেকেন্ড। ভাই একটা প্রশ্ন ছিল। জি বলেন, প্রশ্ন বলেন।
আচ্ছা, এই যে জাতীয় রাজস্ব বোর্ডের যে সদস্য, ওনারা কি ট্যাক্স ক্যাডার থেকে হন নাকি কাস্টমস ক্যাডার থেকে হন? কাস্টমস এক্সাইজ। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য তো ট্যাক্স ক্যাডার থেকে হচ্ছে, কাস্টমস থেকে হচ্ছে, ভ্যাটের থেকে হচ্ছে। ওনারা তো এটা তো এক ধরনের প্রমোশন, প্রমোশন আর কি। এটা মানে তো promotion। দুই ক্যাডার থেকে, দুই ক্যাডার মিলে হ্যাঁ, আর কি এই জাতীয় এনবিআর। জি জি জি। এই আর যাই হোক, বিষয়টা আর কি আমাদের ক্লিয়ার না অতটা। হ্যাঁ, আমরা এখন দেখেন, দেখেন একটু এই আমি একটু যোগ করি জি রিপন ভাই, অভিজ্ঞ মানে ট্যাক্স অ্যাডভাইজার থেকেও মেম্বার করা হয়। সেটা ঠিক আছে, মানে ওনার প্রশ্নটা ছিল যে ইয়ার থেকে তো হয়, আমাদের ট্যাক্সের থেকে হয় না, কাস্টম থেকে হয়। ট্যাক্স, কাস্টম, ভ্যাট সব সব জায়গায় থেকে তো হয়। ঠিক আছে, ওকে। আমরা এখন এই এতক্ষণ এই যে আমরা যে আয়কর কর্তৃপক্ষটা ছিল, সেই কর্তৃপক্ষটা থেকে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে দেখেন, আমরা এখানে সেই প্রশ্নগুলো রেড মার্ক করে দিয়েছি এবং উত্তরটা ব্ল্যাক কালারে আছে। আমরা এখানে মোটামুটি একটা যে সম্ভাব্য যে কোশ্চেন গুলো থাকতে পারে, প্রায় 10-15টা কোশ্চেন আমি এখানে আনসার সহ আপনাদেরকে দিয়ে দিছি। ছোট্ট একটা কোশ্চেন হইতে পারে যে আয় কি, বা মানে আপনাকে বলো যে আচ্ছা আপনার এই আয়কর, ইনকাম ট্যাক্স হবেন, আচ্ছা বলেন তো ইনকাম কি। ঠিক আছে, তখন ইনকাম আপনি আপনার মনের মতো করে অনেক কথাই বলতে পারেন। যেহেতু এখানে ইনকাম ট্যাক্স লয়ার হিসেবে গেছেন, আপনাকে অবশ্যই এই আইনের রেফারেন্সটা ধরে আপনাকে উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে আয়কর আইন 2023-এর ধারা 2-এর দফা 13 অনুযায়ী তখন এই এখানে যা আছে সবকিছু বলতে হবে তা না। আপনি যদি প্রথম লাইনটিও বলতে পারেন, কর আরোপযোগ্য যে কোনো উৎস হতে উদ্ভূত আয়, প্রাপ্তি, মুনাফা বা যে কোনো অর্জন, তাহলে কিন্তু আপনি ফুল মার্কসই পাবেন। এখান থেকেও আপনার কি কি প্রশ্ন হইতে পারে, আমি এখানে মোটামুটি বেশ কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনাদের এখানে পার্ট, সেটা হচ্ছে আয়ের খাতগুলো কি। এটা হচ্ছে আপনাদের এই ভাইবার জন্য ক্রুশিয়াল মানে প্রশ্ন। মানে এখান থেকে এই ধরেন যে 7টা আয়ের খাত আছে, এখান থেকে দেখবেন আপনাদেরকে বিভিন্ন ভাবে মানে আপনাদেরকে কোশ্চেন তারা করবেন। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে মানে আসতে পারে যে আয়ের খাতগুলো কোন ধারায় বর্ণনা করা আছে, সেখানে ধারা 30, অথবা বলতে পারে ধারা 30 অনুযায়ী আয়ের খাত কয়টা, 7টা। ঠিক আছে, বা ধারা 30 অনুযায়ী আয়ের খাতগুলোর নাম বলুন। দেখেন মানে এই 30 দিয়ে কিন্তু অনেক কোশ্চেন মানে হয়ে গেল। তাহলে আয়ের খাতগুলো আমি এখানে লিখে দিছি, এবং এই আয়ের খাত থেকে আপনাদের কি কি কোশ্চেন আসতে পারে দেখেন, আমি এতক্ষণ যেটা বলছি এখানে অনেকগুলো কোশ্চেন আমি এখানে আপনাদেরকে রেডি করে দিছি। আপনার যা শুধু একটু দেখবেন, এক নজর দেখবেন, শীট আমি আপনারা আজকেই পেয়ে যাবেন, আমি আজকে দিয়ে দিব। এই শীটগুলো দেখে একটু বাসায় প্র্যাকটিস করেন, আর নিজের মতো করে তো নিজের কাছে বই আছে, বাজেট স্লাইডটা আছে, শেয়ার করে দিয়েন আজকে। হ্যাঁ আজকেই পেয়ে যাবেন। তারপরে হচ্ছে মোট আয় গণনা, এইটার সঙ্গে ধারা 30-এর সঙ্গে এটার অনেকই কিন্তু একটা প্যাচ লাগিয়ে ফেলে, যে রিটার্নে দেখি 10টা, আবার আমরা পড়ি 7টা, আসলে কোনটা উত্তর দিব। আপনাকে যদি বলে আয়ের খাত কয়টি, আপনি বলবেন যে স্যার আয়কর আইন 2023-এর ধারা 30 অনুযায়ী আয়ের খাত 7টি। যদি প্রশ্ন করে যে মোট আয় গণনার ক্ষেত্রে আপনাকে কয়টি আয় যোগ করতে হয়, তখন আপনি বলবেন স্যার 10টি। তাহলে এই নতুন 3টা কি কি? নতুন 3টা আয় হচ্ছে ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়, অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্বামী স্ত্রী আয়, এবং বিদেশে উদ্ভূত করযোগ্য কোনো আয়। এবং মানে স্বামী স্ত্রী সন্তান তারা যদি কোনো কারণে করদাতা না হয়ে থাকে, তখন যদি তারা করদাতা হয়ে থাকে তখন কিন্তু আসবে না। এখানে আপনাকে একটা মানে ইয়া করে ফেলতে পারে, তারা পাজল করে ফেলতে পারে। আচ্ছা মোট আয় গণনার ক্ষেত্রে তো স্বামী স্ত্রী, আপনি আপনার স্ত্রীর আয় নিয়ে আসবেন, সন্তানের আয় নিয়ে আসবেন। আপনার স্ত্রী যদি জব করে থাকেন, তাহলে তো আপনি নিয়ে আসতে হবে, ঠিক না? কারণ আপনারটা উনি নিবে, ওনারটা আপনি আনবেন, ঠিক কিনা? আপনি বলেন জি স্যার, জি স্যার, জি স্যার। প্রশ্নটা কিন্তু শুনতে হবে মনোযোগ দেওয়া। যখনই অপ্রাপ্ত সন্তান, স্ত্রী, স্বামী বলবে, তখন আপনাকে স্পষ্ট নলেজ রাখতে হবে তারা করদাতা না হইলে আপনার ফাইলে আসবে, করদাতা না হইলে আপনার ফাইলে তারটা আসবে না। এই প্রশ্নটা কি হইতে পারে, আবার একটু যদি রিপিট করতেন? মোট আয়ের গণনার ক্ষেত্রে মানে খাত মোট কয়টি? আয় গণনার ক্ষেত্রে, মোট আয় গণনার খান ক্ষেত্রে ভাই প্রশ্নটা আবার বলেন। হ্যাঁ বলছি,
মোট আয় নির্ধারণের ক্ষেত্রে বা মোট আয় ক্যালকুলেশনের ক্ষেত্রে, মোট আয় পরিগণনার ক্ষেত্রে আয়ের খাত কয়টি? 10টি। এর মধ্যে 9 নাম্বার আছে অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্ত্রী, স্বামীর আয়। ব্র্যাকেটে লেখা আছে দেখেন করদাতা না হইলে। এখানে আপনাকে তারা পাজল করার জন্য বলতে পারে যে আপনি আপনার ফাইল যখন করবেন, ব্যক্তিগত ফাইল যখন করবেন রিটার্নে, তা আপনি তো আপনার স্ত্রীর ফাইল, স্ত্রীর ইনকাম আপনার ফাইলে দেখাবে। উনি যদি জব করে তাও তো দেখাবেন, কারণ আপনি দেখাবেন ওনার ইনকাম, উনি দেখাবে আপনার ইনকাম, ঠিক না? তখন আপনি যে এখানে পড়ছেন যে মোট আয় গণনার ক্ষেত্রে তো স্বামীর ফাইল স্ত্রী নিতে হয়, স্ত্রী ফাইল নিতে হয়, তখন আপনি হয়তো ভুল করে বলে ফেলেন যে জি স্যার, জি স্যার। কিন্তু আপনি কিন্তু স্পষ্ট থাকবেন, বলতে হবে স্যার আমি তখনই আনবো উনি যদি করদাতা না হয়ে থাকে, ওনার যদি কোনো টিং না থাকে, রাইট। ঠিক আছে? তারপর হচ্ছে যে আয়কর। আয়কর এতক্ষণ আয় বললাম কি জিনিস, এখন হচ্ছে আয়কর। আপনি বলতে পারলো যে ওনারা বললো যে আয়কর বলতে আপনি কি বলেন, তো কি বুঝেন? তখন আপনি এই যে দেখেন আয়ের উপর কর, আর্থিক দণ্ড, জরিমানা, সুদ, ফি ও সারচার্জ সবগুলি কিন্তু আয়কর অথবা কর, যেটাই বলেন। এটা কিন্তু একটা কর বললেও কর, আয়কর বললেও আয়কর, ঠিক আছে? অর্থাৎ এইগুলো হচ্ছে একটা কর। তাইলে এই আয়ের উপর কর, এটাও কর, আর্থিক দণ্ড সরকারের কাছে এটা কর, জরিমানা ওটা কর। এখন আপনাকে ওনারা কনফিউজ করার জন্য যদি বলে আচ্ছা এই যে সারচার্জ এটা কি কোনো কর, আপনি বলেন যে এটা তো সারচার্জ, এটা তো চার্জ, আসলে এটা কর না, ঠিক আছে? সো কনফিউজ হবে না। এখানে যে 6টা জিনিস আছে প্রত্যেকটাই হচ্ছে কর। আচ্ছা, এখান থেকে এই যে আমরা এই যে মোট আয় পরিগণনা আর এই যে করের কাছ থেকে আমরা কি কি কোশ্চেন আসতে পারে দেখেন, আমি এখানে প্রশ্ন আকারে প্রশ্নগুলো এখানে উত্তর সহ আপনাদেরকে দিয়ে দিছি। কালকে আমি বলছিলাম যে আপনাদের কি দরকার আমি জানি, সো আপনার টেনশন করেন না, আজকে স্যারের কথাগুলো শুনেন, স্যারের কথাগুলো মূল্যবান। এই যে স্লাইডটা দেখেন, এই স্লাইডটা হচ্ছে কি বাংলাদেশে, রিপন ভাই, হ্যাঁ, স্লাইডে কেউ মনে হয় আঁকাআঁকি করছে ভাই, একটু। এখন আঁকাটা তো আমি করতে পারতাছি না। আমি আসলে তাহলে স্লাইডটা আবার ওপেন করি, হ্যাঁ, আমি বাদ দিতে গেলে আমার আবার একটু সমস্যা হয়ে যাচ্ছে, কারণ ইয়াও তো হচ্ছে না। আমি তো স্লাইড যদি সরাই ফেলি তাও তো করতে সরতেছে না। রিমুভ হচ্ছে না তো এটা। থাকো, যে কাকাকির মধ্যে বোঝা যাচ্ছে, অসুবিধা নেই, কে যে দুষ্টমিটা করতেছে। না, এটা আসলে ঠিক না। ওনারা তো এখানে সবাই তো শিক্ষিত, ঠিক না? একজন আপনার প্লিজ একটু চেক করুন, চার্জার ফোনে আচ্ছা, চেক আমি করলেই আমি বোঝা যাবে। আমি মনে হয় একটা কাজ করলে হবে, হ্যাঁ, এটা যদি দেখতে খারাপ লাগে আমি কোনো বাচ্চা ঢুকলো কিনা আবার। প্রত্যেক ক্লাসে এমন হয়, প্রত্যেক ক্লাসে এমন হয়। ঠিক আছে, ওকে, আমরা একটু আগাই, দেখি কি হয়, সমস্যা নেই। হ্যাঁ এখন কি আসছে? হ্যাঁ এখন এখন ক্লিয়ার। ঠিক আছে। এখন ক্লিয়ার হয়েছে। এখন তো আমার সিট আমি দেখি না। স্যার আপনি চালিয়ে যান, এখন ঠিক এখন আছে, ক্লিয়ার। ঠিক আছে। স্যার, গো অ্যাহেড, উই আর রেডি ফর ইউ। আমার সিট কোথায়? আমি তো আমার সিট হারাই ফেলছি। আমরা কোন স্লাইডে ছিলাম? একটু এক সেকেন্ড, এই যে চলে আসছে। হ্যাঁ, এই এটা ওপেন আছে, আমরা এই স্লাইডে ছিলাম। ওকে, এখানে দেখেন, এখানে প্রশ্ন আমি লিখছি আয়কর দেওয়ার যে সমস্যা, এটা হচ্ছে বাংলাদেশে আয়করের দেওয়ার যে সমস্যাগুলো কি কি। যে আচ্ছা আপনি বলেন যে আপনি প্রশ্ন করলো যে আপনার দৃষ্টিতে আয়কর আইনের কোনো সমস্যা আছে কিনা, আপনি বলেন যে স্যার না স্যার কোনো সমস্যা নাই।
তাহলে তো বুঝবে যে না আসলে আপনি পড়েনি নাই। আপনি বলতে হবে স্যার 1984 সালের যে অর্ডিন্যান্সটা ছিল তার চাইতে এই আইনটা অনেক ভালো স্যার, অনেক বেটার। 2023 সালে যে আয়কর আইনটা ফার বেটার, কিন্তু স্যার তারপরে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আরো সহজ করা যেতে পারে, এবং করে ব্যক্তি করদাতাদের স্যার করের হারটা মনে একটু বেশি হয়ে যায়। ঠিক আছে, এরকম। তারপরে আমাদের এই যে কর মুক্ত আয়কর সীমা, ওই যে একটু আগে যেটা আমি প্রথম দ্বিতীয় স্লাইডে মনে দেখাচ্ছিলাম একটা ছবির মধ্যে, এটা আমি এখানে 26-27টা সহ নিয়ে আসছি। কারণ যেহেতু 26-27 একটা চেঞ্জ আছে, দেখেন এই বছর 3.5 লাখ, আগের বছর 3,75,000, তারপর মহিলা এবং 65 4,25,000, প্রতিবন্ধীর ক্ষেত্রে 4,75,000, 5 লাখ, যুদ্ধহত মুক্তিযোদ্ধা 5 লাখ, 5,25,000, আর প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে একই আছে। এই স্লাইডটা একটু গুরুত্ব সহকারে দেখে যাবেন। মানে এই পরের স্লাইড অর্থ বছরে 25,000 করে বেড়ে গেছে। হ্যাঁ, এই স্লাইডটা আমি আপনাদেরকে, এই স্লাইডটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি আপনাদেরকে এখানে দেখেন প্রশ্ন আকারে উত্তর সহ আপনাদেরকে দিয়ে দিছি। ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে পরের স্ল্যাবটা যেটা বলছিলাম একটু আগে, পরের স্ল্যাবটা আমি 26-27 সহ আলাদা করে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 5, 10, 15, 20, 25, 30, আগামী বছর দেখেন 10 থেকে শুরু হয়েছে, 10, 15, 20, 25, 30। এই স্ল্যাবটা একটু দেখেন, এবং এই স্ল্যাবটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেটাও আমি এখানে মোটামুটি আপনার কয়েকটা কোশ্চেন দিয়ে দিছি। আপনারা আরো কোশ্চেন নিজে নিজে কোশ্চেন তৈরি করবেন। আমি মোটামুটি প্রায় 17টা কোশ্চেন দিয়েছি, আপনার দরকার হলে আরো কোশ্চেন তৈরি করবেন। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, এই এই স্লাইডটা থেকে কিন্তু কোশ্চেন আসবে। এই যে কর মুক্ত সীমা, তারপরে এই এই স্লাইড, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। রিবন ভাই, জি, যে আমার একটু কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে যে 3,75,000 যে মানে সীমা, এই ফ্রি যেটা, এটা কি মানে এই বছর এটা আমরা কি টিডিএস যে কাটে এই বছর থেকে কাটা হবে নাকি পরের বছর 26-এর জুলাই থেকে কাটা হবে জিনিসটা? আপনি বলতেছেন আপনার কোম্পানি উৎসে কর কিভাবে কাটবে? জি জি জি, অবশ্য 3,75 কাউন্ট করে, কারণ এই জন্যই তারা সার্কুলারটা আগে দিয়ে দিছে। এই জন্যই সার্কুলারটা আগে দেওয়া, যেন আমরা কোম্পানি যারা আছি তাদের এমপ্লয়ি থেকে যে ট্যাক্স কাটবো সেটা যেন জি। ইস্যুর ভিত্তিতে কাটতে পারে, এই জন্য কিন্তু আগে দেওয়া। তার মানে না, আমি বলতে চাচ্ছি 3,75,000 ধরে কাটবে, এটা কি 26 সালের জুলাই থেকে নাকি এই এই বছর থেকে কাটবে? এটা এই বছরের জুলাই থেকে, এটাই তো বললাম। এই বছর জুলাই থেকে কাটবে? অবশ্যই। আচ্ছা, মানে এটা হচ্ছে যে মানে কর, মানে আয় বর্ষ এর পরের বছর এটা অ্যাসেসমেন্ট হবে। পর মানে বছর 26-27, আয় বছর কিন্তু 26-27 না। ঠিক আছে, এখন তো এখন তো হচ্ছে বর্ষ, আয় বর্ষ আয় এটা 26 বছর, আয় বছরটা কোনটা চলতেছে এখন? 25 না? এখন 25-26। 25-26, তাহলে আপনার তো এটার জন্য এটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে এখন আমরা চলে যাব রিটার্ন নিয়ে কিছু বিষয়। রিটার্ন নিয়ে আমরা আগামীকাল যে ক্লাসটা করবো টোটালি রিটার্নের উপরে, রিটার্নের উপরে কি কি কোশ্চেন আসতে পারে, রিটার্নের একটা ফর্ম নিয়ে আমরা কথা বলবো, এবং রিটার্নের খুঁটিনাটি ধারা নিয়ে আমরা একটু কথা বলবো। কালকে টোটালি আমরা রিটার্ন থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে কথা বলবো। আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে এই যে আয়কর রিটার্ন কারা দাখিল করবে। আমরা জানি স্যার একটা কোশ্চেন স্যার, আমি রিদওয়ানুর রহমান। রিটেনে তো স্যার আমাদের বড় প্রশ্ন ছিল, ভাইবা থেকে এই ধরনের কোনো বড় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে নাকি ছোট বা মাঝারি প্রশ্ন জিজ্ঞেস সকল করবে? কোশ্চেনেই আপনি মানে এমন কোশ্চেনে জিজ্ঞাসা করবে যেটা আপনি শর্টে আনসার করতে পারেন। এমন যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে যে আপনি মনে হচ্ছে না বড় আনসার করতেছেন, কোশ্চেনটা কিন্তু আপনি শর্টলি আনসার করতে হবে, কারণ ওনাদের কাছে এত সময় নেই যে আপনার 20 মিনিট। ও, তাহলে তো স্যার মনে হয় যে মানে মাঝারি টাইপের কোশ্চেন গুলো আপনি আসবে, ধরেন যেমন আমাদের। ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, বললো যে আপনার ধরেন মানে উৎস কর্তনের কয়েকটি উৎস কর্তন কাটা হয় এরকম কয়েকটি খাতের নাম বলেন। ঠিক আছে, সোর্স ট্যাক্স আছে এরকম কয়েকটি খাতের নাম বলেন। এখন আপনি ওখানে 39টা আছে, আপনি 39টার নামই বলা শুরু করলেন, দরকার নাই, আপনি 2 থেকে 3টে বলবেন। ঠিক আছে, তাহলে এখন স্যার আমরা এইভাবে যে খাত বা যে 4-5টা করে পড়লে হয়, রিটেনের জন্য তো 15টা করে পড়ছিলাম একদম। তখন এখন। আমি কিন্তু একটু আগে বলছিলাম যে আপনাদের সকল কোশ্চেন উত্তর আমার কাছে, আমি কিন্তু জানি কি করবেন। আমি শেষ করি, আপনি দেখবেন যে আপনার কোশ্চেন আপনার ভিতরে পেয়ে ঠিক যাবেন। আছে, ঠিক আছে, ওকে ওকে। এই যে দেখেন
আয়কর রিটার্ন কারা দাখিল করবেন? আপনার শর্ট উত্তর হচ্ছে যাদের করযোগ্য আয় আছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এই কোশ্চেনটা কিন্তু অনেকেই অনেকভাবে উত্তর দিতে পারেন। যেমন ধরা বললো আয়কর রিটার্ন কারা দাখিল করবেন, এখন তারা চিন্তা করলো কাদের জন্য আয়কর রিটার্ন বাধ্যতামূলক। আপনি 39টা বা 33টা খাত আছে, 33 ধরনের ব্যক্তি আছে, আপনি সবার নাম বলা শুরু করলেন, ঠিক আছে? 20 লাখের উপরে লোন যাদের, তারপর 10 লাখের উপরে সঞ্চয়পত্র যাদের, যাদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে যাদের, এটা কিন্তু আসলে বলে নাই। কারা দাখিল করবেন সেটা হচ্ছে যাদের করযোগ্য আয় আছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এরপরে যদি বলে যে কাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতেই হবে, তখন আপনি ওই যে 33টা 34টা যে খাত আছে এইগুলো আপনারা বলবেন, এবং এটা নিয়ে আমি পরে আসতেছি আরো। এখন হচ্ছে রিটার্ন দাখিলের সময়। তাহলে রিটার্ন দাখিলের সময়ের বেলায় কি বলছে, এই কর দিবস, আমি অনেক জায়গায় চেঞ্জ করছি, এটা চেঞ্জ হয় নাই। কর দিবস কিন্তু এখন কর দিবস না, এখন বলেন তো কি নাম হয়েছে? সাবমিটের নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট দিন। নির্দিষ্ট তারিখ, কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, ওকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট 30শে তারিখ। নভেম্বর ওকে ওকে, বাট এটা কি বলতে পারবেন কোন দফা অনুযায়ী হয়েছে? 2-এর 80 ক। এর 80 ক। ওকে, থ্যাংক ইউ সবাই। ধারার তারা 2 ধারা দফা 2 80 ক, 80 ক। 80 ক। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই এখানে দেখেন অনেকগুলো কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে একটা যেটা প্রশ্ন করলাম, এটা দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, আমরা যে কর মানে রিটার্নের সঙ্গে যে করটা পরিশোধ করি ই চালানের মাধ্যমে, এ চালানের মাধ্যমে, সেটা কোন ধারা অনুযায়ী? 173 অনুযায়ী। কর পরবর্তী রিটার্ন কি দাখিল করা যায় কিনা? যায়, তবে আয়কর আইনের কোন ধারা অনুযায়ী কর পরিশোধ করতে হবে? 174 ধারা অনুযায়ী। রিটার্ন দাখিলের জন্য একটা সাইট আছে, ওয়েবসাইট, এটা হচ্ছে এইটা। উনারা হয়তো এটা কোনো একটা কাগজে লিখেও আপনারা দিতে পারে যে আচ্ছা এই সাইটটা দিয়ে কি হয়, আপনি দেখলেন যে এই সাইটে আবার কোন সাইট, ঠিক আছে? কিংবা আপনারা বলো যে ই রিটার্ন যে আপনারা কি কোনোদিন করছেন, কিংবা ই-টিন কি কখনো করছেন, আপনার ই-টিন কি আপনি করছেন, তাহলে কোন সাইট দিয়ে, কোন সাইটে গিয়ে করেন? কিংবা আপনার এই যে রিটার্ন ভেরিফিকেশনটা আপনি কোন সাইটে গিয়ে করেন, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটার কথা বলতে হবে, ঠিক আছে? এরপরে রিটার্ন দাখিল না করলে কি হয়? রিটার্ন দাখিল না করলে আয়কর আইনের এত ধারা অনুযায়ী জরিমানা, আমাদেরকে জরিমানা পরিশোধ করতে হয়। রিটার্ন দাখিলের জন্য 2টা রিটার্ন ফর্ম আছে, সেই রিটার্ন 2টা ফর্ম কি নতুন আইনে? 2টা রিটার্ন ফর্ম হচ্ছে এইটা, একটা হচ্ছে আইটি ঘ 2023 এবং আইটি গ 11 গ 2023। এই 2টা ফর্ম, অনেক ফর্ম আছে, আমার এতে কিছু দরকার নাই। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য 2টা ফর্ম কিন্তু আপনারা একটু মনে রাখবেন, পারলে 2টা ফর্ম ডাউনলোড করবেন, 2টা ফর্মের মধ্যে কি পার্থক্য সেটা দেখবেন, এবং নিজে নিজে ফর্মের খুঁটিনাটিগুলো একটু দেখবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি ব্যক্তিগত ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রেও এটা প্রয়োজন, মানে সার্ভিস দিতে গেলেও প্রয়োজন, এবং ভাইবা ফেস করতে গেলেও প্রয়োজন। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিছি আপনাদের। এই যে আবশ্যিকভাবে যে রিটার্ন দাখিল করতে হবে কাদের, এখানে দেখেন এইগুলোতে একটু চেঞ্জ আসছে। আমি চেঞ্জটা এখানে আপনাদেরকে 264 এর যে প্রতিস্থাপন হয়েছে সেটা আপনাদেরকে এখানে আমি অল্প কয়েকটা দিয়েছি। দেখেন এখানে অনেক কিছু আছে, আমি এখানে শুধু যে এক ভাইয়া যে কথাটা বললেন, আমি আপনাকে অনুরোধ করব রিডিং করবেন সবগুলো একবার 2বার, কিন্তু আপনারা মেমোরাইজে রাখবেন 3 থেকে 4টা, ওখানে যেন আপনি বলতে পারেন। আর একবার রিডিং করবেন কেন? উনি যদি আপনি যে 4টা বলছেন এই 4টার বাইরে যদি একটা কথা বলে ফেললো, যে আপনি বললেন 20 লক্ষ টাকার অধিক, আপনি সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নবায়ন বলেন, রপ্তানি লাইসেন্স 3টাই বললেন, বা 20 লক্ষ টাকার ঋণ গ্রহণে 4টা বলেন। উনি প্রশ্ন করলো আচ্ছা বলেন তো একজন চিকিৎসক, একজন আইনজীবী, তার যে সদস্য পদ যদি নবায়ন করতে যায় তাহলে কি লাগে? আপনি এই লাইন পড়লেন না, তখন তো আপনি ইয়া হয়ে যাবেন, ঠিক আছে? সো মেমোরাইজ রাখবেন ছোট ছোট জিনিসগুলো, বড়গুলো দরকার নাই, বড় লাইনের দরকার নাই, ছোট ছোট জিনিসগুলো। এবং এখানে আপনি লম্বা করে আপনি আরো ছোট করে লিখবেন। আপনি লিখবেন যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে, ট্রেড লাইসেন্স মানে সিটি কর্পোরেশন আর পৌরসভা, তারপরে আমদানি আইআরসি ইআরসির যে সনদ এটাকে নবায়ন করতে, এরকম ভাবে শর্ট করে ফেলবেন। তারপরে হচ্ছে
যে সমস্ত যাদের রিটার্ন বাধ্যতামূলক না, এটা একদম আমি আপডেটটা আপনাদেরকে দিছি। এক্ষেত্রে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় কর্তৃপক্ষ, এরকম বেশ কিছু আপনার ইয়ে আছে যাদের রিটার্ন এখন বাধ্যতামূলক না। এই এই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি কোথায় যেন অ্যাড করছি, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একটা নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে, যদি কেউ বলতে পারবেন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আরেকটা শব্দ অ্যাড হয়েছে সেখানে। হ্যাঁ 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 হ্যাঁ, জি ভাই আমি পারবো। এখন থেকে তহবিলের জন্য কোনো ধরনের রিটার্ন দাখিল করা লাগবে না। না না না, এই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একটা শব্দ অ্যাড হয়েছে, লেখছে ও আচ্ছা। স্থানীয় কর্তৃপক্ষ ও ক্যান্টনমেন্ট বোর্ড। ঠিক আছে, এই কথাটা উল্লেখ করছে এখানে, মানে এই সিটি আছে কোথাও, পাবেন, সমস্যা নাই। তাহলে তাদের রিটার্ন বাধ্যতামূলক না। এখন বললো যে হয়তো এভাবে বলতে পারে যে রিটার্ন বাধ্যতামূলক না, এই ধরনের কয়েকটা ব্যক্তির নাম বলেন। আপনি এখান থেকে একটা বা দুইটা বলেন। সরকারি বিশ্ববিদ্যালয়, আপনি এত লম্বা জিনিস যেমন যেমন যখন ক বলতে যাবেন ক অ আছে, এটা দরকার নাই। আপনি সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় কর্তৃপক্ষ, দ্যাটস এনাফ। ছোট ছোট জিনিস। আপনাকে যদি ছ নম্বরটা কি ঠিক আছে? কোনটা? ছ ছ সরকারি ভবিষ্যৎ তহবিল এবং সরকারি পেনশন তহবিল। হ্যাঁ, গতকালকে স্যার মনে হয় বলছিলেন শুধু তহবিল, সরকারি বেসরকারি যে কোনো হতে পারে। এই যে একটা তহবিল জিনিস এখানে আছে, আমি নিয়ে আসছি আপনাদের, এই যে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন, এই জিনিসগুলোর একটা সময় আপনারা জানেন, এই ক্রেডিট কার্ড আগে যখন নবায়ন করতে হইতো কিংবা ক্রেডিট কার্ড নিতে হইতো, তাদেরকে কিন্তু রিটার্নের কপি বাধ্যতামূলক ছিল। এখন কিন্তু তাদের ক্রেডিট কার্ডের জন্য বাধ্যতামূলক না। সিটি কর্পোরেশনের একটু আগে আমরা দেখলাম কি লাইসেন্স নবায়নে লাগে, নতুন লাইসেন্সে কিন্তু লাগে না, এটা কিন্তু এই বছর বাদ দিয়ে দিছে। সমবায় সমিতির লাইসেন্স নিবন্ধন নিতে লাগে না, বাট নবায়নে কিন্তু লাগে। এরকম ভাবে এই 12টা জিনিস গত বছর ছিল, কিন্তু এই বছর ওখান থেকে সরাই ফেলছে। এই জিনিসগুলো একটু দেখবেন। ঠিক আছে, এটা হচ্ছে কর বর্ষ এবং আয় বর্ষ আপনাদেরকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল ছিল। আয় বর্ষ কোনটা? আমরা যে বছর আয় করি। আর কর বর্ষ হচ্ছে যে বছর আয় করি তার পরের বছর। ধরেন 21-22 হচ্ছে আয় বর্ষ যদি হয়, কর বর্ষ হচ্ছে 22-23, এরকম। এই যে বললাম, ওই যে 25 তারিখটা কোথায় যেন নিয়ে আসছে, এই যে কোথায় নিয়ে আসছি দেখেন, ধারা 2 দফা 80 ক অনুযায়ী করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হলো রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। আগে ছিল কর দিবস। এই নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা লাগে না, আর এক্সট্রা কর পরিশোধ করতে হয় না। এবং সেটা হচ্ছে কি প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য 30শে নভেম্বর। আমি দেখেন একদম রেড মার্ক করে দিয়েছি যেন আপনাদের দৃষ্টিতে এটা চলে আসে। এখান থেকেও কিছু কোশ্চেন আসতে পারে। এই জিনিসটা খুব, যেহেতু একটা ভাইটাল একটা ইস্যু, কর দিবস, এখান থেকে একটা কোশ্চেন কারো না কারো কমন করবেই কর দিবস নিয়ে। তো এই জিনিসটা আপনারা, আবারও বলতেছি, অবশ্যই গুরুত্ব সহকারে একটু দেখবেন। এটা আগে বলছি যে কর বা করের সংজ্ঞায় কি কি জিনিস আছে, এই 6টা জিনিস একটু দেখবেন। এখন একটা একদম জেনারেল কোশ্চেন, যে কর কর অনেক প্রকার কর আছে। আপনি একটা নর্মাল করতে পারে যে আচ্ছা বলেন তো কর কত প্রকার। আপনি দুইটা জিনিস বলতে পারবেন, যে প্রত্যক্ষ কর আর হলো পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কোনটা আর পরোক্ষ কর কোনটা? প্রত্যক্ষ কর হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, আর পরোক্ষ কর হচ্ছে ভ্যাট। এক্সাম্পল, শেষ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলাদেশ সরকারের বা সরকারের যে কোনো দেশের সরকারের আপনার রেভিনিউর উৎস কি বা আয়ের উৎস কি? এইগুলো হচ্ছে আমাদের সরকারের আয়ের উৎস। ট্যাক্স, ভ্যাট, তারপর জমির খাজনা, বিভিন্ন ফি আদায়, ঠিক আছে, জরিমানা। এখানে একটা কি ছিল, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে, ধরেন আপনারে বললো আচ্ছা ধরেন মিসেস রাহেলা, এরকম একটা কোশ্চেন আপনাকে বলতে পারে, যে ধরেন মিসেস রাহেলা, উনি, রাহেলা, সীমা, ঠিক আছে, ফারজানা, একজন নাম দিয়ে বললো যে ওনার 4.5 লাখ টাকা ইনকাম, উনি ঢাকা নারায়ণ, সরি, বললো যে ঢাকার মালিবাগে ওনার বসবাস, ওনার টিন হচ্ছে ঢাকার মালিবাগের অ্যাড্রেসে।
তো ওনার সর্বনিম্ন কর হবে, কর কত? এখন আপনি জানেন যে প্রথম 4 লাখ টাকা ফ্রি, পরবর্তী 1 লাখ টাকা 5% আপনি কাউন্ট করে বললেন যে স্যার 2,500 টাকা। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কোশ্চেন, এগুলো কিন্তু অনেক কি করতে পারে। সেই ক্ষেত্রে 5,000-এর নিচে মানেই হচ্ছে 5,000, 5,000-এর উপরে গেলে যেটা উপরেরটা, যদি এটা ক্যালকুলেশন করে করে যদি 6,000 হতো তাহলে 6,000, যদি ক্যালকুলেশন করে আপনার 10,000 হতো তাহলে হচ্ছে 10,000, ক্যালকুলেশন করে যদি 1,000 টাকা হইতো আপনাকে অবশ্যই মিনিমাম ট্যাক্স দিতে হতো 5,000 টাকা। এটা কেয়ারফুলি মনে রাখবেন, এই ধরনের কেস কিন্তু অবশ্যই আসতে পারে। এই ধরনের একটা কেস দিল এই সেম ভাবে যে একজন যে উনি শাহিনুর, ফারজানা, মারিয়া, ঠিক আছে, স্নিগ্ধা, এইরকম ভাবে সে বলো যে 5.5 লাখ টাকা ইনকাম, তার ট্যাক্স কত, তার আর কিছুই নাই, তার ইনভেস্টমেন্ট নাই, কিছুই নাই, ঠিক আছে, তার শুধু এত টাকা ইনকাম পান, তার কোনো প্রভিডেন্ট ফান্ড নাই, তার কোনো ডিপিএস নাই, তার কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই, ঠিক আছে, তাহলে সরাসরি কি হবে ক্যালকুলেশন না এইটা। এখানে এই একটা, ক্যালকুলেশনটা এই অর্থ বছরে না, হ্যাঁ এই অর্থ বছরে, ঠিক আছে। এখন আপনাকে 25-26। হ্যাঁ আপনাকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই। ধরেন আপনাকে যদি এই কোশ্চেনটা করে যে স্যার, মানে আমি কিন্তু ওই যে প্রথম দিন অবশ্য ওই ফিজিক্যালি আমাদের সেন্টারে যারা মিষ্টি মুখ বিতরণে গেছিলেন ওনাদের সঙ্গে আমার 10 মিনিট একটু কথা হয়েছিল, তো সেদিন বলছিলাম আপনার ভাইবা বোর্ডে কিন্তু আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। কিভাবে নিয়ে আসতে পারেন দেখেন, এই একটা কোশ্চেনের ভিতরে সেটা হচ্ছে এরকম, আপনাকে কোশ্চেন করছে 5.5 লাখ টাকা একজন মেয়ের ইনকাম, ট্যাক্স কত হবে? আপনি যদি রিবেট ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকে, আপনার যদি আগে প্ল্যান থাকে যে আমাকে যদি ইনভেস্টমেন্ট থেকে কোশ্চেন করে আমি ভালো আনসার দিতে পারবো, কিরকম রিবেটের হার কত, কত টাকার উপর রিবেট কত পাবো, কিংবা রিবেটের কোন কোন জায়গায় বিনিয়োগ করলে রিবেট পাবো, এই 3-4টা জিনিস যদি আপনি ভালো জানেন, এখানে স্যার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে স্যার এই যে 5.5 লাখ টাকা ইনকাম, ওনার কোনো বিনিয়োগ ছিল কিনা স্যার, ওনার কোনো ইনভেস্টমেন্ট ছিল কিনা, ঠিক আছে। তাহলে 2টা জিনিস হবে, আপনার উনি বুঝলো যে আপনি ভালো নলেজেবল, দ্বিতীয়ত হইলো কি ওনার পরের কোশ্চেনটা হবে আপনার ইনভেস্টমেন্ট থেকে, ঠিক আছে। সো যদি ভালো না জানেন বলার দরকার নাই, কলিজাটা আসো, আমার কলিজাটা বাবা, কলিজার মধ্যে একটু হাত লাগাও তো। ঠিক আছে। তারপর এটা আমি অলরেডি আগে বলে ফেছি, করমুক্ত সীমা অলরেডি ওই যে আমি 2 বছর একসাথে দেখাইছি, এটার দরকার নাই। এবার হচ্ছে যে বিনিয়োগ নিয়ে কিছু কথাবার্তা আমরা যেটা নিয়ে বলছিলাম একটু আগে, বিনিয়োগ আগে যাই ছিল সেখানে আমরা জানি সেই বিনিয়োগের আপনার ট্যাক্সেবল ইনকামের 3% অথবা ইনভেস্টমেন্ট 15% অথবা 10 লক্ষ টাকা, তিনটার মধ্যে যেটা কম সেটা হবে আমার ইনভেস্টমেন্ট। সেখান থেকে আমার কি কি প্রশ্ন আসতে পারে, এই কি কি ইনভেস্টমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে, আমরা এখানে একটা প্রশ্ন দিয়ে দিছি, আপনারা একটু দেখে নিবেন। এবং ইনভেস্টমেন্টের খাতগুলো এই বছর অনুযায়ী আমরা এখানে দিয়ে দিছি, আমরা এখান থেকে শেখ মুজিব টজিব যা ছিল সব বাতিল করে দিছি। তো আশা করি যে এই প্রশ্নগুলো আপনারা, এই অল্প কয়েকটা আমি কিন্তু বেশি দিই নাই, অল্প কয়েকটা দিছি, এই অল্প কয়েকটার মধ্যেও আপনি যেটা পড়বেন ছোট ছোট, যেমন ধরেন এই যে যে কোনো তফসিল ব্যাংকে ইনভেস্টমেন্ট, এত কথা বলার দরকার নেই, বলবেন যে স্যার ডিপিএস সর্বোচ্চ 1,20,000 টাকা, শেষ, ঠিক আছে। তো এরকম ভাবে, হ্যাঁ। তারপরের প্রশ্ন, এটা মনে হয় একজন মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বা তার একটা প্রতিবন্ধী সন্তান আছে, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেম আগেরটার মতো, যে তার 8.5 লাখ টাকা ইনকাম আছে, সেই ক্ষেত্রে তার কর কি পরিমাণ হবে। তো আমরা জানি মুক্তিযোদ্ধাদের হাতে কত, 5 লাখ টাকা, তার যেহেতু একজন প্রতিবন্ধী সন্তান আছে সে আরো পাবে 50,000 টাকা, তার হচ্ছে 5,500 টাকা হচ্ছে তার আপনার ট্যাক্স ফ্রি ইনকাম, ঠিক আছে। তো মানে করমুক্ত সীমা, পরে 1 লাখ টাকা ট্যাক্স 5,000 টাকা, বাকি 2 লাখ টাকা ট্যাক্স হচ্ছে 20,000 টাকা, তাহলে তার তার ট্যাক্স কত আসবে, তার ট্যাক্স হচ্ছে 25,000 টাকা। এখন আমার এখানে বিনিয়োগ, এই যে দেখেন, এই যে এই আমি একটু আগে যে কথাটা বললাম সেম এখানে জিনিসটা চলে আসছে, তার অনুমোদিত বিনিয়োগের পরিমাণ এখানে আছে, দেওয়া আছে 1.5 লাখ টাকা। এটা কিন্তু একটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল টাইপের ছোট্ট প্রশ্ন, যদি আপনাদেরকে দিয়ে যদি আপনাদেরকে জাস্টিফাই করতে চাই যে আপনি ট্যাক্স ক্যালকুলেশন জানেন কিনা, ইনভেস্টমেন্ট সম্পর্কে আইডিয়া আছে কিনা,
আপনার ট্যাক্সের স্ল্যাব গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া আছে। এটা সবচেয়ে বড় একটা আদর্শ এই কোশ্চেনটা। কিরকম দেখেন, আপনার ট্যাক্স আসলো 25,000, আপনার রিবেট নিবেন 15,000-এর উপরে 22,500, তাহলে আপনার ট্যাক্স আসে কত? 2,500 টাকা। কিন্তু এখানে আপনার মিনিমাম ট্যাক্স কত দিতে হবে? 5,000 টাকা। সো এখানে খুবই ট্রিকি একটা কোশ্চেন, আপনার এই শীটটা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখবেন। কর অব্যাহতি আর নতুন করে বলার কিছু নাই, যে কোনো ব্যক্তিকে যদি কর সুবিধা প্রদান করা হয় যে কোনো ভাবে হোক, যেমন সেটা রিয়াতের মাধ্যমে হইতে পারে, কর অবকাশের মাধ্যমে হইতে পারে, হ্রাসকৃত হারে হইতে পারে, মোট আয় পরিগণনা থেকে কোনো আয় বাদ দেওয়া হইতে পারে, এগুলো হচ্ছে কর সুবিধা অথবা কর অব্যাহতি। এবার হচ্ছে বিভিন্ন আমরা যে আয়ের খাতগুলো 7টা আয়ের খাত করলাম, এইগুলো নিয়ে আমি একটু অল্প অল্প আলোচনা করে যাই। যেমন প্রথমে কি বিভিন্ন খাতের মধ্যে চাকরি খাতে আছে। চাকরি খাতের মধ্যে আমরা জানি যে খাতগুলো আছে, বেতনের সঙ্গে আরো যা যা একটু প্লিজ একটু আপনারা একটু মিউট করে রাখেন প্লিজ। এখান থেকে এই বেতন ভাতার থেকে আমরা জানি বেতনের সঙ্গে যত সুবিধা পাই সবকিছু যোগ হয়, ঠিক আছে। এখানে একটা জিনিস এখানে কোশ্চেনেবল জিনিস হলো পারকুইজিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পারকুইজিটটা কি জিনিস, কোন কোন কিছু মিলে পারকুইজিট, এই সংজ্ঞাটা একটু ভালোভাবে আপনারা দেখবেন। এখান থেকে একটা লিস্ট আছে আমার, মানে পারকুইজিটের লিস্টটা হচ্ছে, দেখেন এখানে অনেকটা চেঞ্জও আসছে। এই যে দেখেন, এই গাড়ির যে অ্যাডভান্স ট্যাক্সটা ছিল, সেই অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে। সরি, অ্যাডভান্স ট্যাক্স আমরা অন্যভাবে যাই এখন না পরে। এটা হচ্ছে ওই যে পারকুইজিট সুবিধা, অর্থাৎ আবাসন সুবিধা যেটা ছিল সেখানে কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু গাড়ির সুবিধা যেটা আমরা আগে 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 স্ল্যাব ছিল দুইটা, একটা হচ্ছে 1,500 থেকে 2,500 পর্যন্ত, আর মোর দেন 2,500 পর্যন্ত। এই দুইটা স্ল্যাবটা এখন ভাঙ্গা করছে 4টা স্ল্যাব। অর্থাৎ আপনার গাড়ি যদি 1,500 সিসি হয়, এখানে একটু ভুল হয়েছে আমার, এই প্রথমটা হবে 1,500, পরেরটা হবে 2,500। অর্থাৎ আপনার গাড়ি যদি 1,500 সিসি হয়, আপনার মূল বেতনের সঙ্গে প্রতি মাসে 15,000 টাকা করে যোগ করতে হবে ডিম ইনকাম হিসাবে। আমার এই কোশ্চেনটা না, পয়েন্টটা না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন বলবেন কে বুঝেন নাই। আমি আবার বলতেছি, সেটা হচ্ছে আপনার মূল বেতন, মানে এটা আমরা আগে 10,000 টাকা করে যেটা হ্যাঁ যোগ আমি করতাম। আমি আসতেছি। আগে ছিল কি, ধরেন আপনার মূল বেতন, বাড়ি ভাড়া, তারপরে কনভেন্স, তারপরে আপনার বোনাস, তারপরে হচ্ছে ইনসেনটিভ ইত্যাদি ইত্যাদি, প্রভিডেন্ট ফান্ড, সকল কিছু যোগ করে কি করতাম আমরা, মোট আয় বের করতাম। যে সমস্ত এক্সিকিউটিভদের গাড়ি ইউজ করে অফিসিয়াল গাড়ি পায়, তাদের ওই কনভেন্স অ্যালাউন্সটা থাকে না, তাদের আপনি দেখবেন সার্টিফিকেটও সেটা থাকে না। তারা কি পায়? গাড়ি পায়। গাড়ির জন্য তখন অনেকেই কিন্তু এই গাড়ির যে এক মনে করে যে গাড়ি যেহেতু আমি পাইছি, তাহলে আমার তো কনভেন্স অ্যালাউন্স নাই। বিষয়টা কিন্তু তা না। কনভেন্স অ্যালাউন্স হিসেবে নাই, এটা গাড়ির যে সুবিধা পাচ্ছেন সেটা পারকুইজিট হিসাবে। আপনি যদি 1,500 সিসি হয়, তাহলে 1,500 সিসি পর্যন্ত মাসে 15,000 টাকা করে যোগ করবেন, ওই টোটাল ইনকামের সঙ্গে ডিম ইনকাম হিসেবে এটা যোগ করবেন। গত বছর এটা ছিল 10,000 টাকা করে, 1,20,000 টাকা। আর এবার হবে 15,000 টাকা করে, 1,80,000 টাকা সম্ভবত। আর যদি আপনার গাড়ির ইয়াটা 1,500 থেকে 2,000 সিসি হয়, সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে 20,000 টাকা, মানে মাসে 20,000 টাকা, তাহলে এক বছরে 2,40,000 টাকা। টোটাল ইনকামের সঙ্গে গাড়ির যে সুবিধা ইনি পাচ্ছেন, সেই কারণে 2,40,000 টাকা ইনকামের সঙ্গে যোগ করতে হবে। সেই গাড়িটা যদি 2,000 থেকে 2,500 পর্যন্ত হয়, মাসে 30,000 টাকা। আর 2,500-এর উপরে যদি হয়, তাহলে সেটা যোগ করবে মাসে 50,000 টাকা। তার মানে বছরে 6 লক্ষ টাকা উনি গাড়ি সুবিধা ভোগের জন্য টোটাল ইনকামের সঙ্গে যোগ করে সেটা ট্যাক্সেবল ইনকাম বাইর করবেন, এবং সেই ট্যাক্সেবল ইনকামের উপরে স্ল্যাব অনুযায়ী সে ট্যাক্স পেড করবেন। এটা এই স্লাইডটাও বলতেছি আমি, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। আপনারা এই স্লাইডটা অবশ্যই আপনি
গুরুত্ব ভাই দিই। গাড়ির ভাইয়া সুবিধার এখানে 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 আমার 25 থেকে একটা 1500 প্রশ্ন হবে ছিল না? ভাইয়া। এটা আমি ঠিক, এটা তো বললাম, এটা আমি এখানে বলা সেটা আমি ঠিক করে দিচ্ছি আপনাদের। ক্লাস শেষে ইমন ভাই কথা এখানে বলেন না। আমার একটা প্রশ্ন ছিল। জি ইমন ভাই শুনতে পাচ্ছেন? এখানে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে বলেন। যদি যদি ভাই আপনি প্রশ্নটা ক্লাস শেষে করেন না, আপনি এত প্রশ্ন করেন কেন? এতবার বলতে হয় কেন আপনাদেরকে? হ্যাঁ ঠিক আছে, আপনি কি এমন করে বলতে পারেন ভাই? আচ্ছা ভাইয়া, জি বলতে পারি। আপনি কি এমন করে বলতে পারেন না? ডিস্টার্ব করেন আপনি। একটু ভাইজান, আপনি এমন করে বলতে পারবেন না? একটু আমরা এখানে সবাই না, শিখতে আপনি আসছি, যদি হ্যাঁ। বারে বারে আমি প্রশ্ন করি না। করেন ওনার কোর্সটা তো শেষ হবে না। আগে কোর্সটা না, শেষ না, করতে দেন, পরবর্তীতে প্লিজ প্রশ্ন আমি করেন। আমি আরো এটা আপনারা কি ভাই সবার করতেছেন না? সবাইকে কারো মিউট যদি করে দেন। প্রশ্ন থাকে তাহলে করবে না কেন? সবাইকে হ্যাঁ ঠিক মিউট আছে, করে আপনি দেন। আপনি রিপন স্ক্রিনটা আপনি সবাই মিউট আপনি করো। এভাবে হ্যাঁ বেয়াদব লোক একটা। স্ক্রিনটা সবাইকে মিউট করে দাও, একদম ফোর্সলি সবাইকে মিউট করো। ওকে, আমি আমার কথা কি ওকে, আমি আনমিউট আছি। সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আমি শুরুতেই বলছিলাম যে আমরা কোশ্চেনগুলো কোর্সের পরে নিব। আপনি মুবাশির ভাই, আপনি একটু নোট করে রাখেন, ইনশাল্লাহ আমরা অবশ্যই সবার আগে আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, প্লিজ। এখানে আমরা আসলে শিখতে আসছি, কেউ কারোর প্রতি খারাপ ব্যবহার না করি, উত্তেজিত না হই, এবং আমাদের সামনে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি। তো এখানে আমরা আসলে উত্তেজিত হইলে আমরা আমাদের মন মানসিকতা, ব্রেইন একটু ইয়া হয়ে যেতে পারে, যার জন্য আমাদের যে প্রিপারেশনটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা আমরা আমাদের নেক্সট স্লাইডে আমি যাই। ওকে, তারপরে এখানে এখানে কোনো কোশ্চেন নাই, বাট আমি শুধু আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য স্লাইডটা নিয়ে আসছি। সেটা হচ্ছে এই যে সরকারি যে বেতন হয়, এখানে দুইটা কোশ্চেন, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের টোটাল ট্যাক্সেবল ইনকামের সঙ্গে কি কি যোগ হয়। আমরা জানি এখানে এই জিনিসটা ইনফরমেশন আছে যে সরকার মূল বেতন, উৎসব ভাতা, বোনাস, এই দুইটা জিনিস এখানে হয়, এখানে আছে। আরেকটা জিনিস তথ্য হচ্ছে এই যে সরকারি বেতনটা ইয়া হয়, এটা কোন সার্কুলার অনুযায়ী। এই যে দেখেন এই সার্কুলার নাম্বারটা অনুযায়ী, হ্যাঁ, মানে মানে এই এসআরওটা আগে 17 সালেরটা রোহিত হয়ে এখন 200 এসআরও নাম্বার 225, আয়কর 7 এবং 2023। এই সার্কুলারটা একটু মনে রাখতে পারেন। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি এখানে মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে, কিছু কোশ্চেন আপনাদের দিয়ে দিছি, আপনারা একটু দেখে নেবেন। তারপরে আমাদের ভাড়া হতে আরেকটা আয়ের খাত, আমরা জানি যে রেন্টাল ইনকাম। সেই রেন্টাল ইনকামটা কিভাবে ক্যালকুলেশন হবে, আগে একটা আমরা জানি চেঞ্জ হয়ে গেছে, সেই নতুন আমরা ট্যাক্সের যে ক্যালকুলেশন আমরা এখানে দিয়ে দিছি, ওই সেই অনুযায়ী আপনারা এটা এত সূত্র টত্র আমার ধারণা এখানে জিজ্ঞাসা করার কিছু নাই। এখান থেকে একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে আপনার যে এই কোশ্চেনটা, যে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত, মানে ওই যে কি বলে এটাকে, অনুমোদনযোগ্য খরচ, রেন্টাল ইনকাম বাহির করার ক্ষেত্রে আপনার অনুমোদনযোগ্য খরচ বাণিজ্যিক উদ্দেশ্যে 30% আর অবাণিজ্যিক উদ্দেশ্য হইল 25%। এখানে দুই একটা কোশ্চেন থাকতে পারে, যেমন এখানে একটা স্লাইড আমি নিয়ে আসছি, সেটা হলে কোনো আয় বর্ষে কোনো ব্যক্তি কর্তৃক স্বীয় মালিকানাধীন কোনো গৃহ সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি ভাড়া প্রদানের বিপরীতে ব্যাংক ট্রান্সফার ব্যতীত অন্য কোনো ভাবে সমনোযোগ অগ্রিম বাবদ গৃহীত অর্থের সর্বমোট 5 লক্ষ টাকা অতিক্রম করলে এটা হচ্ছে বিশেষ ভাড়া হিসেবে গণ্য হয়ে যায়। তার মানে হচ্ছে আমি যদি ভাড়াটিয়ার কাছ থেকে 5 লক্ষ টাকার নিচে ব্যাংক ট্রান্সফার ব্যতীত গ্রহণ করি, তাহলে সেটা সমস্যা নাই। কিন্তু 5 লক্ষ টাকার উপরেই যদি কোনো আমরা অগ্রিম নেই, সেটা তাহলে বিশেষ আয় হিসেবে যোগ হয়ে যাবে ভাড়ার সাথে, বিশেষ ভাড়া আয় আলাদা একটা ইয়া হয়ে যাবে। তারপর হচ্ছে এগ্রিকালচার আইটা নিয়ে আমাদের এখানে কিছু কোশ্চেন আমি ছোটখাটো কোশ্চেন দিয়ে দিয়েছি, বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন যে ওই যে চা এবং রাবারের ক্ষেত্রে 40% হচ্ছে আপনার ব্যবসা এবং 60% হচ্ছে কৃষি। এখানে ব্যবসা আইটার নামটা চেঞ্জ হয়েছে এবং কৃষি
আয়ের নামটা চেঞ্জ, সেখানে ব্যবসা খাতে কি যেন নামটা করছে, আমার এখানে আছে মনে হয়, আমি দিয়ে দিছি মনে হয় কোথাও, না হলে আমি অ্যাড করে দিব। এই দুইটা আয়ের খাত একটু চেঞ্জ, ব্যবসায়ী ঘুরে ফিরে ব্যবসা খাতে প্রাপ্তি আয় এরকম টাইপের একটা কিছু নাম করছে। তারপরে হচ্ছে মূলধনী আয়। মূলধনী আয় নিয়ে আমার তেমন তেমন কোনো কথাবার্তা নাই এখান থেকে, তেমন আপনার ভাইভাতে কোশ্চেন আসার মতো তেমন কোনো কোশ্চেন নাই। হইতে পারে যে আহ, ধারাটা উল্লেখ করতে পারেন যে মূলধনী আয় কোন ধারা অনুযায়ী হয়, সেখানে আপনারা বলে দিবেন যে ধারা 57 থেকে 61-র ভিতরে 61 অনুযায়ী মূলধনী আয় পরিগণনা হয়। তারপরে এখানে এরপরও কি কি প্রশ্ন আসতে পারে মোটামুটি আমি এখানে কিছু প্রশ্ন নমুনা আপনাদেরকে দিয়ে দিছি উত্তর সহকারে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতে আয়। আর্থিক পরিসম্পদ খাতে আয় মধ্যে আপনার কি কি কোশ্চেন আসতে পারে, এখানে হচ্ছে ধারাগুলো 62 থেকে 65, এবং এই খাতগুলো কি কি, আপনার ব্যাংক মুনাফা, তারপরে এরকম আরো যে সিকিউরিটিজের সুদ, এগুলো সবই কিন্তু আর্থিক পরিসম্পদ খাতে আয়। তো আর্থিক পরিসম্পদ খাতে আয়ের সাথে অনুমোদনযোগ্য খরচ কোনগুলো, এটা এখানে উল্লেখ আছে। এবং এই বছর একটা নতুন জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে এই একটা ছিল যেমন ব্যাংক বা এই যে দেখেন অনুমোদনযোগ্য খরচ, আগে ছিল কি ব্যাংক কর্তৃক কোনো চার্জ, তারপরে ঋণকৃত অর্থাৎ যেই আর্থিক সম্পদ আপনি আয় করতেছেন এটাকে অর্জন করতে যায় যদি কোনো ঋণ করে থাকেন তার সুদ, এখানে একটা ছিল। এই দুইটা বাদে অন্য কোনো নির্ভরকৃত অন্য কোনো ব্যয়। এবার যে ধারাটা যুক্ত করছে সেটা হচ্ছে সেই ব্যয়ের উপরে যদি টিটিএস না কাটা হয় তাহলে সেই ব্যয়টা আপনি বাদ দিতে পারবেন না। ঠিক আছে, এটা একটা ধরেন আপনি অনেক বড় একটা ফান্ড আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেই ফান্ডটা ম্যানেজমেন্টের জন্য একটা লিগেল লয়ার আপনি নিয়োগ করছেন, সে লয়ারের যে 1 লক্ষ টাকা তাকে আপনি ধরেন দিচ্ছেন, তার লিগেল ফি দিচ্ছেন, সেই লিগেল ফিটা যদি আপনি টিডিএস কেটে না রেখে দেন তাহলে সেটা এখান থেকে বাদ দিতে পারবেন না। এইটা এই বছর একটা পরিবর্তন। এবং এখানে এই আর্থিক পরিসম্পদ খাত থেকে আয়ের ক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে, এখানে আমি মোটামুটি ধরনের কিছু কোশ্চেন দিয়ে দিছি। আপনারা ইচ্ছা করলে এটা একবার যদি রিডিং করেন আপনাদের মনে দেখবেন আরো কোশ্চেন তৈরি হবে। এবার অন্যান্য উৎস খাতে আয়। অন্যান্য উৎস খাতে রইল উপর 7টা আয়ের মধ্য থেকে বাকি 6টা বাদে যা আছে সেটা হচ্ছে অন্যান্য উৎস হতে আয়, এবং সেটা ধারা হচ্ছে 66 থেকে 69। ঠিক আছে, এখান থেকে কি কি হইতে পারে সেটা আমরা সম্ভাব্য 2-একটা কোশ্চেন দিয়ে দিছি। এবং ওই যে মোট আয় পরিগণনার ক্ষেত্রে বাকি 3টা আয় ছিল ফার্ম, ব্যক্তির সঙ্গে অংশ, স্ত্রী, সন্তান মানে করদাতা না হইলে, এবং যদি আপনার বিদেশি করযোগ্য কোনো আয় থাকে। ঠিক আছে, এই অন্যান্য উৎসের আয় যে 66 অনুযায়ী কি কি আয় থাকতে পারে সেটারও আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে দিছি। এখানে আশা করি একবার যদি পড়েন, রয়্যালটি ফি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি, এইগুলো হচ্ছে আপনার কি অন্যান্য উৎস হতে আয়। এখানে আমরা এটা নিয়ে আজকে কথা বলবো না, ওই যে ক্ষতির জের টানা, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। এখানে একটা জিনিস আছে সেটা হলো সারচার্জ। সারচার্জটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা আপনারা অবশ্যই দেখবেন। সারচার্জের রেটটা এবং আইনের কত ধারা অনুযায়ী সেটা ধারা অনুযায়ী পরিসীমা দায়ের বিবরণী, যদি আপনার এই সারচার্জ এই যে সীমা অতিক্রম করে তাহলেই সারচার্জ দিতে হয়, এবং সারচার্জের রেট গুলো কি কি এখানে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসতে পারে, এই চারটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কর মুক্ত বা অব্যাহতিপ্রাপ্ত কিছু আয়, এটা এর আগেও মনে একটা স্লাইডে আমরা আলোচনা করছিলাম, তাহলে এখানে আর আলোচনা করি না। এখানে এই আলামিন ভাই আছেন? জি। এই যে 18 নাম্বারটা কি এবার কি মানে 5 লাখ টাকা করছে? আমি এটা খুঁজি পাইনি। ওই যে চাকরি হতে আয় মানে বেতন না 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 5 ঠিক লক্ষ টাকা করেছে স্যার। জি স্যার 5 লক্ষ টাকা। আলামিন ভাই কি শিওর? আমি ভাই জি, অর্থ আইন যেটা আছে অর্থ আইন 25-এ এটা 5 লক্ষ টাকা করছে। ওকে, তাহলে 4.5 লাখ টাকার বদলে এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ,
এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য জিনিসটা আমি আলাপ করে নিলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে 3/1 অথবা আগে ছিল 4.5 লাখ, এবার হবে 5 লাখ। এখানে কিন্তু কোশ্চেনটা করতে পারে যাচ্ছে এটা লাস্ট ইয়ারে ছিল কত, 4.5 লাখ টাকা যে ছিল এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে হ্যাঁ, বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, বেতন খাতে যাদের ইনকাম, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে। এবং এখানে কিছু মানে কিছু বিজনেস আছে যেই ধরনের ব্যবসা বাণিজ্য করলে সরকার বিশেষ একটা সুবিধা প্রদান করে। এটা হচ্ছে মানে করমুক্ত। এই 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 জিনিসগুলো আপনারা একটু দেখে রাখেন। জাস্ট একটা নাম বলো যে আচ্ছা ওই যে আইটি প্রসেস বা আউটসোর্সিং বা আপনার ধরেন ওয়েব হোস্টিং বা ডিজিটাল অ্যানিমেশন, এরকম কোন একটা নাম বলে বলবো কি এরা কি করমুক্ত, এদের ইনকামটা করমুক্ত কিনা। হ্যাঁ, এরকম আর কি। আর এটা হচ্ছে পরিবেশ সার্চার্স, এটা একটা চার্ট জাস্ট আপনারা একটু আপনাদেরকে দেখানোর জন্য। আমি আজকে এতটুকু আসতে পারবো ভাবি না, তাহলে এই চার্ট এই জায়গাটা আমি আর একটু সুন্দরভাবে সাজাইতাম। আমি ভাবছি এতটুকু আসতে পারবো না। আপনারা অনেক সহযোগিতা করছেন তাই আসতে পারছি। এইটাও আপনি এই চার্টটাও আপনারা মনে রাখবেন, এটা কোনো চেঞ্জ হয় না। প্লিজ কেউ কথা বলবেন না। তো আজকে আমাদের আপনারা যারা আমাকে নীরব থেকে সহনশীলতার সহিত ধৈর্যের সহিত আমার এই কথা শুনছেন এবং আপনারা সুন্দরভাবে এটা শেষ করার সুযোগ দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিটিসির পক্ষ থেকে কৃতজ্ঞ। আমার স্লাইড আজকের মতো এখানে সমাপ্তি। আগামীকাল আমরা ফুললি আরেকটা স্লাইড নিয়ে আলোচনা করব। রিটার্নের উপর আমরা একটা স্লাইড নিয়ে উপস্থাপন করব। রিটার্ন সংক্রান্ত কি কি প্রবলেম পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে একটা ফর্ম সহ আপনার কথা বলবো। পরের 2 দিন ইনশাল্লাহ আমাদের আপনারা জানেন আমাদের এই বিটিসি ট্রেনিং হাউসের সিইও আলামিন ভাই লাস্ট মানে উস্তাদের মায়ের শেষ রাতে, তো উনি উস্তাদ মানুষ, লাস্টের 2টা ক্লাস উনি নেবেন এবং আপনাদের আরো গুরুত্বপূর্ণ জ্ঞান আপনাদেরকে দান করবেন, যেটা পরীক্ষার ক্ষেত্রে খুব সফলতার অন্যতম চাবিকাঠি হয়ে থাকবে। তো লাস্টের 2টা ক্লাস আলামিন ভাই নিবে এবং সেটা কিসের উপর নিবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সেটা মানে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে যা যা দরকারি ওইটাই আমরা চেষ্টা করব আপনাদের ফুল সিলেবাসটা যেন কভার হয়। তো আজকে যদি কারো কোশ্চেন থাকে এখন আপনারা কোশ্চেন করতে পারেন। আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন, তারপরে কোশ্চেন করবেন। দাদা শীটটা স্যার আমি অবশ্যই আজকে রাতের মধ্যে রিদওয়ানুর রহমান গ্রুপে দিয়ে দিয়েন। স্লাইডটা আর একজন ক্লাস করে রেকর্ডটা করে দুইটাই বলুন দিয়ে দিন। হ্যান্ড রেজ করে। আপনারা আমি একটু কথা বলে রাখি সবাইকে, ক্লাস এবং ক্লাস ক্লাস লেকচার শিটে রেকর্ড এগুলো এবং কথা বলার স্লাইডটা দরকার নাই, এগুলো এমনি পাবেন। যেগুলো রিকোয়ারমেন্ট এগুলো পাবেন, ঠিক আছে, সব পেয়ে যাবেন। ক্লাস আর রেকর্ডটা সহ দিয়ে দিন। সব পেয়ে যাবেন ইনশাল্লাহ, আজকে পেয়ে যাবেন। আজকের ক্লাস নিয়ে যদি কোনো কি মিজানুর রহমান ভাই, জসিম ভাই, যে কোনো একজন বলেন। জসিম ভাই বলেন, স্ক্রিনটা তুমি এই জিনিসটা করো। স্যার গতকাল জয়েন হতে পারি নাই, তো গতকালের ক্লাসটা একটু দিয়ে দিবেন। পেয়ে যাবেন ইনশাল্লাহ, পেয়ে যাবেন, সমস্যা নেই, আজকে রাতে পেয়ে যাবেন। জি, রিপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে এনবিআর বর্তমান এনবিআর চেয়ারম্যান মহোদয় এবং মেম্বারদের তালিকাটা যদি একটু দিতেন, কতজন মেম্বার আছেন বর্তমানে ওনাদের আচ্ছা ঠিক তালিকা। আছে, ওকে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এটা আপনাকে দিয়ে দিব। থ্যাংক ইউ। স্যার আমি রিদওয়ানুর রহমান, আমাকে একটু আধা মিনিট সময় দিলে একটা কোশ্চেন ছিল। শিওর 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 বলেন। স্যার ওই যে গতকালকে কামরুল স্যার বললো, আজকে আপনি একটু আগে পড়াইলেন যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে অগ্রিম যেটা, এটাকে বাদ দিয়ে আলাদাভাবে মানে একটা আয় ধরতে হবে। আর মানে আমার কোশ্চেনটা স্যার আমি আপনাকে বলি, ধরেন আমি গত বছর যেটা করতাম, ধরেন আমার বাড়ি ভাড়া মাসে 2 লাখ, এখানে আমি 6 লাখ টাকা অ্যাডভান্স পাইছি, তো আর বাকি 18 লাখ টাকা 12 মাসে পাইছি 1.5 লাখ করে। তো আমি যেটা করতাম তাহলে আলটিমেটলি 6 লাখ অ্যাডভান্স আর বাকি 18 লাখ টাকা 12 মাসে 24 লাখ টাকা ভাড়া ধরে 24 লাখের 1/4 রিপেয়ার নিতাম। কিন্তু কামরুল স্যার কালকে যেটা বলেছিল যে এই অগ্রিমটা নাকি এবার নেওয়া যাবে না, তাহলে এখন কি স্যার অগ্রিম যে 6 লাখ পাইছি এটাকে কি আমি 18 লাখ থেকে মানে 24 লাখের মধ্যে ধরবো, ধরে 1/4 রিপেয়ার বাদ দিব, নাকি 6 লাখ অ্যাডভান্স দিয়ে বাকি যে 18 লাখ ওটার উপর 1/4 রিপেয়ার বুঝছি নিব? বুঝছি, ওই কালকে স্যারের ভাষ্য অনুযায়ী যেটা বলছে যে অ্যাডভান্সটা আপনার এখন ইনকামের সঙ্গে যোগ করার দরকার নেই, এটা একটা ডিউরেশন আছে, কত বছর পরে যেন 2 বছর না কতদিন বললো স্যারে, তারপর থেকে আপনি ইয়াতে ধরবেন, ঠিক আছে? এটা ওই এখন 24 লাখ না 18 লাখ হবে।
ও তাহলে স্যার আমি 18 লাখের উপর 1/4 রিপেয়ার নেবো, এটাই জি আমার জানতে চাচ্ছি। জি জি 18 লাখের আচ্ছা, উপর। আর ওই যে 6 লাখ টাকা এটা কি এই বছরে কি মানে এই বছরে আনতে পারবো না, পরে আনবো? জি জি এবছর আনবেন না। আচ্ছা, ওকে। এটা কি ফান্ড ফ্লো স্টেটমেন্টে দেখাতে হবে না? এই ফান্ড ফ্লো এটা ওটা তো ইনকাম, লায়াবিলিটি থাকবে স্যার, এটা লায়াবিলিটি থাকবে ইনকাম 6 লাখ মানে টাকাটা। এটা লাইবিলিটি হিসেবে আসবে আর কি। হ্যাঁ এটা কিন্তু কালকে কথা হয়েছিল, স্যার বুঝাই দিছিল, এলে ও আপনার আচ্ছা লাইবিলিটি হিসেবে আসবে। হ্যাঁ আচ্ছা, সুব্রত ঠিক আছে। ভৌমিক, আপনি প্রশ্ন করুন। সুব্রত সুব্রত ভৌমিক ভাই। ভাইয়া। আচ্ছা সুব্রত ভাই, আতাউল করিম ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি এখানে অনেকে আছে বেশ কয়েক বছর প্র্যাকটিস করতেছেন, ইনকাম ট্যাক্স অফিসে আসা যাওয়া করেন। আমি মনে করি যদি সম্ভব হয় আপনারা 25টা কর অঞ্চলের কর কমিশনারের নাম যদি একটা তালিকা দেন তাহলে সুবিধা হয় অনেকের জন্য। আচ্ছা ঠিক আমার আছে, বুঝতে পারছি। 2 নম্বর প্রশ্ন হলো, হাউস রেন্ট বা বিভিন্ন খাতে যে আগে উচ্চ কর কাটা হইতো 5%, এগুলি এখন 10% করা হয়েছে, সঠিক কিনা? আচ্ছা উৎসে করটা নিয়ে আমি তো আজকে উৎসে কর নিয়ে আসলে, কারণ যেহেতু নতুন পরিবর্তন হয়েছে, সরি, আমি না সমস্যা নাই, শুনেন আজকে আমরা যেটা করছি যে আমার শীটটা রেডি করার জন্য যে অর্থ বিলের যে যে জিনিসগুলো দেখার, আমি ওইগুলো আজকে সারাদিন বসে বসে এটা কাটাকাটি করছে। তো আমরা ইনশাল্লাহ কালকে আমরা রিটার্ন রিলেটেড সবকিছু ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, তাহলে আর ওই উৎসে কর 25টা কর অঞ্চলের না, 25টা। আপনার ইয়েটা দিচ্ছি, আপনার উৎসে করার যে বিষয়টা এটা অবশ্যই আমি চেষ্টা করব কালকে আপনাকে দেওয়ার জন্য। আর আমি না পারলেও পরের 2টা ক্লাস ইনশাল্লাহ বাকি আপনাদের সকল রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ তারপরে মুবাশশির ভাই বললেন দেখুন। ভাইয়া আমার যেটা হলো কি ভাই কথা, হ্যাঁ ঠিক আছে, সেটাই যে হলো কি, আপনি ছাড়া, আপনি আমার শিক্ষক, আপনি ছাড়া যেই হোক না কেন, এটা কেউ পারে না বলতে যে আমার প্রশ্নের কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা না আমি এটা আমি আমার প্রশ্ন মুবাশশির ভাই এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দেন, আর আপনি কি করার জন্য করবো, শুনতে চাচ্ছিলেন এটা বলেন, ঠিক আছে? কি উনি জানতে এমন চাচ্ছেন? করে বলতে পারেন না নেভার অ্যান্ড এভার। আচ্ছা ওটা আচ্ছা, ভাই এখন শুনেন, দুই ফ্রেন্ড হ্যাঁ একসাথে চলতে গেলে এই মানে সকালে ঝগড়া হয় বিকালে ঝগড়া, আমার এক ফ্রেন্ডের আমি ডেলি মারতাম, ঠিক আছে, ওর সঙ্গে আমার এখন পর্যন্ত আত্মার সম্পর্ক, তো কি আচ্ছা ভাইয়া, মাথায়? আমি ওই যে মোটর গাড়ির পারকুইজিট নিয়ে আমি যেটাই করছিলাম, যে সেটা হ্যাঁ হলো যে আমাদেরকে নতুন 25 হলো কি, যেটা একটা ফাইন্যান্স একটা অর্ডিন্যান্স ওইটা আসছে। বাট আমার একটা হলো কি ছিল প্রশ্ন, যে ওইটার বাইরে যদি নিয়োগকর্তার কর্মচারীকে মানে হলো কি গাড়ির সুবিধার পাশাপাশি যদি যদি হলো কি বিষয়টা এই ড্রাইভারকে দেয়, এবং যদি এই তেলের হলো কি যদি একটা খরচ দেয়, আমি বুঝছি আপনার কোশ্চেন, বুঝছি বুঝছি এটা এটা কি তার শোনেন, আয় হলো কি যোগটা হবে না কিনা? না 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 শোনেন শোনেন, এটা আমি বুঝছি, এই সকল সুবিধার যোগ ফলে হচ্ছে ওই যে 1500 সিসি পর্যন্ত 15,000 টাকা, এইগুলোই আচ্ছা ড্রাইভারকে কত দিল, তেলের ভাড়া কত দিল, গাড়ির চাকা ঠিক করার জন্য কত দিল, এগুলো দরকার নাই, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আসবে না, তাই তো? ওকে ভাই, আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ। ইউ, আপনার কোশ্চেনটা প্র্যাকটিক্যাল, ধন্যবাদ। আচ্ছা তারপরে সুব্রত ভাই কি শুনতেছেন? হ্যাঁ দাদা শুনছি। বলেন বলেন বলেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা দাদা, ওই যে কালকে অর্থ অধ্যাদেশ ও অর্থ বিল এই দুইটার অনুমোদন, মানে কি আমি একটু কনফিউশন ছিলাম, অর্থ অধ্যাদেশটা কি রাষ্ট্রপতির পক্ষ থেকে নেওয়া হয় কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর সংসদে আইন অর্থ পাস হয়, সংসদে হচ্ছে অর্থ বিলটা আইনটা। আইনটা পাস হয়। হ্যাঁ এটা অর্থ বিল না হয়ে হয়েছে অধ্যাদেশ, ঠিক আছে, মানে আইনটা পাস যেহেতু সংসদে হয় নাই। আচ্ছা এই উনি কে, ওই যে এই ভাইয়ের নামটা আছে মিজানুর রহমান ভাই নাকি? খাতুন, স্প্যাগি খাতুন। হ্যাঁ খাতুন ভাই। জি ভাই, সব প্রশ্ন অলরেডি করা শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রশ্নগুলো ওদের মধ্যেই ছিল। হ্যাঁ আমি বলছি তো আপনাদের সকল কোশ্চেন দেখবে আলোচনার মধ্যে ইনশাল্লাহ চলে গেছে। যাই হোক, এখন এখন বলেন আজকে আলোচনার সমস্যা কি ছিল, দোষ কি ছিল শীটের, আপনাদের তবে ইনফরমেশন শীট দুইটা কেমন কি লাগছে? আজকে দিয়ে দেবেন ভাই? আজকের আলোচনা আপনাদের কেমন লাগছে? আলামিন ভাই আছেন কিনা? খুব ভালো লেগেছে আজকে আলোচনা, মনে হয় যে পুরানা সবগুলি আবার রিভাইজ চলে আসছে। হতাশায় ছিলাম যে আগেরগুলি ভুলে গেছে কিনা, আজকের এই প্রোগ্রামে সব ইনশাল্লাহ রিমেমোরাইজ হয়ে গেছে। হ্যাঁ ইনশাল্লাহ আগামীকালে দেখবেন যে আপনারা আরো জাগ্রত হয়ে গেছে।
ইয়া ইয়া রিপন ভাই জাহাঙ্গীর ভাই। রিপন ভাই আচ্ছা, ওই 345টা যে ধারা, এটার পুরোটা যে শীট আছে, মানে একটা পিডিএফ কপি যেটা আছে না, ওই দেখলাম যে আমনু স্যার দিয়ে দেখাইলো, হ্যাঁ ওইটা আমার কাছে এখন বর্তমানে নাই, বুঝছি, ওই বুঝছেন? যে আয়কর আইনটা। আইকন 23টা আচ্ছা পুরোটা। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর শুনেন একটা বিষয় রিপন ভাই, হ্যাঁ আমি কিন্তু ওই আপনাদের লেকচার শিটের বাইরে আর কোনো কিছু পড়তেছি না। আমি কি পড়বো, অনেক বিশাল বড় পড়া, পড়তেছি না। তাই না, আপনারা যদি লেকচার শিট দেন তো ওইগুলোই পড়বো, সব চিন্তা পেয়ে যাবেন, করতেছি। মানে গত ক্লাসে বুঝছেন? স্যারে দিয়ে দিছে, আমিও দিয়ে দিছি, আর আমার আজকের আলোচনাটা এবং গতকালকের আজকের ক্লাসে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ, আজকেই পেয়ে যাবেন, সন্ধ্যায় রাতেই পেয়ে যাবেন আপনার জি জি। ক্লাসের রেকর্ডটা সহ দিবেন ইনশাল্লাহ। স্লাইডটির সাথে। ইনশাল্লাহ আর পেয়ে শুন যাবেন। ভাই, আর আপনারা লেকচার শিট গুলো একটু যদি একটু বড় করে করেন, যাতে আমরা এটা পড়ে মোটামুটি 5টা ক্লাস লেকচার শিট পড়ে যেতে মোটামুটি যেতে পারি। এইটুকু, ইনশাল্লাহ। এখন এর বাইরে পড়ার সুযোগ নাই আর, ওকে, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে, বুঝতে জি, পারছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। স্যার আমার একটা জানার ছিল, ওই যে স্লাইড গুলো যে আছে, এই স্লাইড গুলো স্যার মানে A4 পেজ সিস্টেমে করে দেওয়া যায় না স্যার? প্রিন্ট করতে তো অনেক মানে খরচ পড়ে যাবে। না না, কেন খরচ পড়বে? আপনি তো করবেন তো এ4, আপনি এক শিটে এক পেজে 4টা শিট করবেন। তারপরে কি আচ্ছা হবে, সাইড মানে এপিট করলে 8টা শিট একসাথে হয়ে যাবে। কি বলেন? ওটা আরো নীলক্ষেত সাশ্রয়। থেকে করাই নিতে পারবেন, নীলক্ষেত থেকে কম নীল খরচ। খেতে না, যে কোনো দোকান থেকে, যদি আপনি অফিস থেকে করেন তাহলে বোথ সাইড করবেন, আর যদি অফিস থেকে না করা যায় ব্যক্তিগতভাবে, তখন যে কোনো কম্পিউটারে যা বলবেন যে এক পেজের জন্য 4টা শিট আসে, আমাকে এইভাবে করে দেন বোথ সাইড, তাহলে 8টা শিট আসবে। ভাইয়া লিভ নিতে পারি ভাইয়া? হ্যাঁ, পড়তে আপনার যদি পড়তে একটু কোনো কষ্ট কোশ্চেন না হবে, থাকে লেখা ছোট হয়ে যাবে আর কি, অসুবিধা না, নেই। খুব ছোট হবে না, খুব ছোট হবে না ইনশাল্লাহ। আর না হলে 2 পেজ করে করবেন, মানে 2 শিট করে করবেন। আলামিন ভাই কি আছে? 2টা অথবা 4টা করে করা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ইমন ভাই আছি। আলামিন ভাই ঠিক ছিল আজকে? সবাই না, ক্লাস খুবই সুন্দর হয়েছে। আমার যেটা মনে হয়, ভাইবার জন্য এর চেয়ে বেশি তেমন কোনো একটা কিছু প্রয়োজন নয়। আপনারা এত ওয়ারিড হওয়ার কিছু নাই। সেটাই। শুধুমাত্র গাইডলাইন যতটুকু পাওয়ার ইনশাল্লাহ পাচ্ছেন, আর আপনাদের প্র্যাকটিক্যাল বেস থেকে প্রশ্ন আসবে। শুধু একমাত্র হচ্ছে যে কালকে স্যার যেটা পড়াইছে, আজকে রিপন ভাই পড়াচ্ছে, আগামীকালকেও ক্লাস নেবে রিপন ভাই, এইগুলো একটু দেখেন। আমিও 2টা ক্লাস নিব। পাশাপাশি হচ্ছে আপনারা দেখছেন গ্রুপে আমার একটা বইও বের হয়েছে, আগামীকালকে থেকে এটা পাবেন, এটাও নিতে পারেন। এর চেয়ে বাহিরের আর তেমন কিছু দরকার নাই, ঠিক আছে? একেবারে। আর ইনশাল্লাহ আর আমরা অর্ডার তো দিয়ে আছি। দিচ্ছি, অর্ডার দিয়ে দিচ্ছি। আর আমরা তো আছি হচ্ছে, এটা নিয়ে কোনো এত অডিট হওয়ার কিছুই নাই। পরীক্ষা আপনাদের 9-10 তারিখ থেকে হবে। আজকেও একাডেমিতে কথা বলছি, যেটা শুনলাম। তো আশা করা যায় যে মোটামুটি যে সবাই পাশ করে আসবে, যদি আমাদের এই গাইডলাইন গুলো ফলো করে এই আর কি। কি 9 তারিখ থেকে? হ্যাঁ, 9 তারিখ থেকে সম্ভাবনা আছে। আচ্ছা, সম্ভাবনা তাহলে সোমবারে হবে হয়তো না? মনে হচ্ছে না এত তাড়াতাড়ি হবে। যাই হোক, কারণ এখন তো স্যার নোটিশটা তো হয় না এখনো। নোটিশ 1-2 দিন আগে দিবে আর কি। এই না, তাদের একটা সার্টিফিকেট মেনটেন্যান্স বিষয় আছে না, এই যে মূল সার্টিফিকেট হারাই ফেলছে, মার্কশিট খুঁজে পাচ্ছে না, এবার বিষয় এখন আছে। আপনি শুনুন, আপনি রিটেনে পাস আরো করছেন, সময় দিবে না? আপনার কাছে সবকিছুই তো থাকার উচিত, থাকার কথা। হ্যাঁ, এটা সম্ভাব্য ডেট আর কি। আজকেও যেটা কথা না, বুঝতে বললাম পারছি। হ্যাঁ হ্যাঁ, তার সাথে ওই জাস্ট যে এটুকু আর কি। বুঝতে পারছি। যদি চেঞ্জ হয় তাহলে হয়তো বা সর্বোচ্চ আর পরের সপ্তাহে যাবে। আর পরীক্ষা এমনিতেই মানে ওই আপনাদের সবার তো আর একদিনে হবে না, না, হ্যাঁ, আলাদা আলাদা ডিটে হবে। আলাদা আলাদা রেটে হবে। এটা নিয়ে এত অডিট ওকে, হওয়ার কিছু না। তাহলে এটা মেসেজ পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নোটিশ পাবে। আপনাদের মোবাইলে এসএমএস যাবে, মোবাইলে মোবাইলে এসএমএস যাবে, এসএমএস যাবে, প্লাস হচ্ছে আপনার নোটিশ বোর্ডে দিয়ে দিবে। কোন অ্যাড্রেসে পড়বে, কোন জোনে পড়বে, সব লেখা থাকবে, সমস্যা নাই। আর কেউ আছেন আজকে ক্লাস নিয়ে মন্তব্য করতে চান? কোনো মানে ভুল ত্রুটি ছিল কিনা, আরো ইমপ্রুভমেন্টের কিছু আছে কিনা আপনাদের পক্ষ থেকে? আলামিন ভাই তো আমাদের লোক। না, আসলে আজকের ক্লাসটাই ছিল পুরোপুরি ইফেক্টিভ। এটা মোটামুটি আপনার শীটটাই যদি কভার করা যায়, এখান থেকে 80% স্যাটিসফ্যাকশন নিয়ে ভাইবা বোর্ডে ঢুকতে পারবে। হ্যালো ভাইয়া, আপনাদের আজকে সাউন্ডটা অনেক বাজে ছিল। কার? মানে টোটাল ক্লাসের সাউন্ডটা একবার মনে করেন যে আসতেছেই না, এরকম একটা অবস্থা ছিল আজকে। কথা ক্লিয়ার আসছে না অনেক অনেক সময় ধরে। তাই নাকি? তাহলে মনে হয় আপনার ডিভাইসে কোনো প্রবলেম ছিল। হ্যাঁ, সাউন্ড ঠিক ছিল? অন্য কেউ? না না, আমি তো কোনো প্রবলেম আপনার পাই নেটে নাই। সমস্যা ছিল, আমি ক্লিয়ার কোনো ছিল। প্রবলেম পাই না, আমি আমি কোনো আব্দুল করিম সমস্যাই আজিম, পাই আমি নাই। কোনো সাউন্ডের প্রবলেম পাই না, নাই। এইটা হয় কি অনেক সময় যে এলাকা ওই নেটওয়ার্ক এলাকার
ইন্টারনেটে প্রবলেম থাকলে এরকম হয়ে যায়, বুঝছেন? যাই হোক, তো তার মানে আমাদের সিস্টেমে কোনো প্রবলেম ছিল না। না স্যার ছিল না। ঠিক আছে, তাহলে কি আমরা আজকে শেষ করব? ভাইয়া আজকে খাওয়া দাওয়া আমরা শেষ। শেষ করতে পারি। তাহলে আমরা শেষ করি, আমরা যেন আমরা কালকে দিনে পড়াশোনা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম। আগামীকাল জি, আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। জি, সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তী পিডিএফটা ক্লাসের দিয়ে দিবেন নির্দেশনা আজকে, গ্রুপে পিডিএফ দিয়ে দিব। আজকে পেয়ে যাবেন, আজকে ক্লাস পেয়ে যাবেন। ক্লাসটা আগামীকাল থেকে 9টার সময় শুরু করতে পারলে ভালো হয়। আগামীকাল ইনশাআল্লাহ 9টায় হবে। ঠিক আছে তাহলে ভাইয়া আমরা আজকে শেষ করি। সবাই হ্যাঁ, ভালো থাকবেন। শুভরাত্রি। শেষ করে দাও।